অনেকদিন পরে দেখা হচ্ছে তাদের সাথে আমার। হ্যাঁ, কিছু দেখা যাবে যে আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তোমরা আমাকে অনেকে কমেন্ট করতেছো যে আজকে জিকে ক্লাস কিনা, আজকে জিকে ক্লাস কিনা। আমি কিন্তু আজকের ক্লাসটা সোমবারে নিয়ে ফেলছি, আর সোমবারে ইংরেজি ক্লাসটা আজকে হবে, আর আগামীকালকে জিকে ক্লাসের টাইমটা একই থাকবে আর কি। এই যে কল্পনা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। কল্পনা খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট, বলতো না? কল্পনা আমাদের এই ইয়াতেও টপ করতে দেখলাম। সবাই চলে আসো, তোমরা সবাই মেনশন দিয়ে দাও, তাহলে ক্লাসটা শুরু হয়ে যাবে। আমি নিব না, আমাদের ও স্যার আজকে আমাদের ইংরেজির নতুন টিচার। We are going to introduce our new teacher of English, and she is the most energetic, most intelligent, most extraordinary কতগুলো বিশেষণ লাগাচ্ছো। extraordinary teacher, and she is our ফারিয়া আপু। আমাদের ইংরেজি রাজ্যকে আরো সুন্দর করতে, আরো এটাকে ফুটিয়ে তোলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে ফারিয়া আপু। ফারিয়া আপুকে আমরা স্বাগতম জানাচ্ছি। ফারিয়া আপু জিকে ছেড়ে দিচ্ছে, তোমাদের সাথে জিকের কোনো সম্পর্ক আপু থাকছে না। আমি এখন মানিকের অনেকদিন পর, হ্যাঁ তোমার অনেকদিন পর আসছে মনে না? হ্যাঁ, আমি তো ওই যে লাস্ট মাঝখানে ক্লাস মিস গুলো না। ফারিয়া আপুর জিকে ক্লাস বেস্ট। কালকে দেখা হবে, কালকে ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ, তোমরা এখন ইংলিশ ক্লাস করো। আমাদের ইংলিশ ক্লাস বেস্ট না, বুঝে ফেলছি তাই না? এই হচ্ছে অবস্থা, তাই তো? এই যে মাঝখানে কয়েকদিন ক্লাস করে নাই, এই জন্য সবাই ভুলে গেছো। এটা কোনো কথা? এটা কোনো কথা? ফারিয়া আপু আজকে নার্সিং এর এমডি হইছে বলে আপুকে এইভাবে বলতে হবে? আল্লাহ। আচ্ছা, তাহলে তোমরা ক্লাস করো, আমার সাথে কালকে দেখা হবে। ওকে, ঠিক আছে আপু। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অনেকদিন পর একটা ইংলিশ ক্লাস নিচ্ছি। সো আজকে বিকালের ক্লাসটাকে আমরা সন্ধ্যায় দিয়েছি, কারণ ছিল আমাদের আসলে অফিস থেকে আজকে একটা টুর্নামেন্টের খেলার আয়োজন আছে রাতের বেলা। তো যেহেতু রাতেই যেতে হবে, খেলায় যেতে হবে, তাহলে বিকালের মাঝখানে ক্লাস নিয়ে অনেক গ্যাপ হয়ে যায়। সো সেই জন্য আমি একটু শিফট করে দিয়েছি, যেন আমাদের টাইমটা যেন মার্জ হয়ে মিলে যায়, যে আমিও ক্লাস শেষ করে যেন আমি জয়েন করতে পারি। না হলে কি হবে, মাঝখানে 2-3 ঘন্টা আমার বসে থাকা লাগবে। সো সেটা যেন না হয়। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা এমন একটা টপিক পড়বো, এই টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন নিশ্চিতভাবে পরীক্ষায় আসবে। কি বলতো? সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা ভয়েস চেঞ্জ আজকে প্রত্যেকটা কনসেপ্টকে ধরে ধরে পড়বো, প্রত্যেকটার আমরা এক্সাম্পল শিখবো, এবং প্রত্যেকটা প্রশ্নের বিগত বছরে যেই ধরনের প্রশ্নগুলো এখান থেকে এসেছে প্রত্যেকটাকে আমরা অ্যানালিটিক্যালি সলভ করব। সো আজকের ক্লাসটা খুব বেশি দীর্ঘায়িত হবে না, খুব বেশি দীর্ঘ হবে না। আজকে আমরা ভয়েস চেঞ্জই পড়বো, কিন্তু খুব মজা করে পড়বো। সবগুলো জিনিসকে আমরা বেসিক সহ পড়বো, ধরে ধরে পড়বো, যেন এই টপিক থেকে কোনো প্রশ্ন যদি আসে তোমরা যেন চোখ বন্ধ করে সঠিক অ্যান্সারটা দাগাতে পারো। ঠিক আছে? তাহলে চলো আজকে শুরু করছি। সবাই খাতা কলম নিয়ে রেডি হও, অথবা তোমরা কেউ কম্পিউটার থাকলে কম্পিউটারে রেডি হও, তোমরা যেন প্রশ্নের উত্তরগুলো করতে পারো। ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করছি। আজকে আমরা পড়াশোনা করবো হচ্ছে কি নিয়ে বলতো? ভয়েস চেঞ্জ, তাই তো? ওকে, আমরা ভয়েস চেঞ্জ নিয়ে, ভয়েস চেঞ্জ কত প্রকার, কি কি, এগুলো তো পরীক্ষা আসে না। আমরা ভয়েস চেঞ্জ থেকে কি শিখবো? কিভাবে অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্সকে একটা প্যাসিভে রূপান্তর করতে হয়, এটা আমাদের পরীক্ষা আসবে। সো আমরা ওই ব্যাপারটা নিয়ে আলোচনা আগাবো। ঠিক আছে? ওকে, প্রথম আসি হোয়াট ইজ ভয়েস। হ্যাঁ, ভয়েস কি দেখো, ভয়েস মানে হচ্ছে বাচ্য। আমরা কি বলি? ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। এখন প্রশ্ন হচ্ছে বাচ্য ব্যাপারটা আসলে কি, বাচ্য কথাটা আসলে মানে কি? খেয়াল করো তো, আমরা ভয়েসকে দুইটা পার্টে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর আরেকটাকে আমরা কি বলি বলতো? আরেকটার নাম হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে? প্যাসিভ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা আসলে কিভাবে বুঝবো কোন সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে আর এটাকে আসলে আমি কিভাবে প্যাসিভে নিব? বুঝছো? এই জায়গাটা হচ্ছে আমার মূল জায়গা, যে অ্যাক্টিভে থাকলে আমরা এটা আসলে কিভাবে প্যাসিভে নিয়ে যেতে পারি, এইটা হচ্ছে আমাদের মূল বোঝার জায়গা। খেয়াল করো, অ্যাক্টিভ আর প্যাসিভ এইটুকু বোঝার জন্য আমাদের কি দরকার বলতো? আমাদের জানতে হবে যে
একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব আর সাবজেক্টের মধ্যে সম্পর্কটা কেমন। দেখো আমি তোমাদেরকে দুইটা সেন্টেন্স লিখে দেখাই। এক নম্বর সেন্টেন্স হচ্ছে, ধরো আমি বললাম যে তোমাদের মধ্যে কেউ একজন, ধরো আমি নিলাম কার, হাবিবা, ওকে, হাবিবার নাম নিলাম। তাহলে বললাম যে হাবিবা রাইটস ওয়েল, ওকে, হাবিবা রাইটস আ লেটার, ধরো রাইটস আ লেটার। তাহলে এখানে কি বললাম, হাবিবা একটি চিঠি লিখে, তাই না? আচ্ছা, এই বাক্যটাতে খেয়াল করি আমরা, এই বাক্যটাতে একটা সুন্দর সম্পর্ক দেখো। এখানে সাবজেক্ট কোনটা বলো তো? এই যে হাবিবা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, আর ভার্ব কোনটা? এটা হচ্ছে আমাদের রাইটস হচ্ছে ভার্ব। তাহলে দেখো এইখানে যে সাবজেক্টটা আছে সে ভার্বের কাজ কি করতে পারতেছে? আমরা শুধু একটা প্রশ্ন করে বুঝে ফেলবো যে আদতে এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ। কিভাবে বলো তো? আমরা এভাবে বুঝতে পারবো যে যেই সাবজেক্টটা আছে সে ভার্বের কাজ করতে পারে কিনা। দেখো তো এখানে যে রাইট বা লেখার কাজটা এটা কে করতেছে? কে করতেছে? হাবিবা, রাইট? তাহলে হাবিবা কি লেখার কাজ করতে পারে? বলো তো করতে পারে? হাবিবা কি চিঠি লিখতে পারে? যৌক্তিক চিন্তা করলে একটা মানুষ কি করতে পারে? চিঠি লিখতে পারে, স্বাভাবিক। এখানে সে পড়াশোনা পারে কিনা এই আলোচনা আমরা যাব না, বাট একটা মানুষ হিসেবে, সাবজেক্ট হিসেবে সে লজিক্যালি কাজটা করতে পারে কিনা, কাজ করার সক্ষমতা তার আছে কিনা। দেখো আছে, রাইট? তাহলে কি এখানে হাবিবা হচ্ছে একটা সাবজেক্ট এবং সে কাজটা করতে পারতেছে। তাহলে এইটা খেয়াল করবা, যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারতেছে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটার নাম আমরা কি দিব? এটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে? আর প্যাসিভ তাহলে কিভাবে হবে? দেখো এই সেন্টেন্সটা না লিখে আমরা একটা ভিন্ন সেন্টেন্স লিখলাম। ধরো আমি দিলাম যে, বললাম যে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, তাহলে কি বলবো? ফুটবল is being played, ওকে, ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। এখন এই জায়গায় যদি আমরা চিন্তা করি, দেখো এইখানে আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে কি আমাদের ফুটবল, রাইট? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর ভার্ব কোনটা? ধরো প্লেড, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে যে ফুটবল সে কি খেলতে পারে? সাবজেক্ট কি খেলতে পারে বলো তো? ফুটবল কি খেলতে পারে? ফুটবল কি নিজেকে নিজে খেলে? না। তার মানে এইখানে যে সাবজেক্ট আছে সে কিন্তু ভার্বের কাজটা করতে পারছে না। তাহলে এই জায়গায় সে কি? সে এইটা করতে অক্ষম, আর সেইখানে কি? সে কাজটা করতে সক্ষম। তাহলে সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস আমরা বলি, আর সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে না পারে সে আমরা কি বলি? সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে এই সেন্টেন্সটা আমরা কি বলবো বলো তো? এটা হচ্ছে আমাদের একটা প্যাসিভ ভয়েস সেন্টেন্স, ঠিক আছে? আমরা কি বেসিক কনসেপ্টটা বুঝেছি? অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, এইটা না বুঝলে আমরা ফার্দার আলোচনায় যেতে পারবো না। তাহলে আমার প্রথম উচিত কি? প্রথম দরকার হচ্ছে আমি অ্যাক্টিভ ভয়েসটা কেমন বা কখন আমি অ্যাক্টিভ বলবো, প্যাসিভ ভয়েসটা কেমন, কখন প্যাসিভ বলবো, এই জায়গার আমার যে কনফিউশনটা সেটা ক্লিয়ার করতে পারলাম কিনা। ইজ ইট ওকে? তোমার ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলবো বা কখন বলবো? যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারতেছে। আর প্যাসিভ কখন? যখন সাবজেক্টটা লজিক্যালি ভার্বের কাজটা করতে পারে না। দেখো ফুটবল কি খেলতে পারে? না। ফুটবল মানুষ খেলে, তাহলে ফুটবল কিন্তু নিজেকে নিজে খেলতে পারে না, এটা কি হয়? প্যাসিভ হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের কাজ কি জানো? আমরা হচ্ছে প্রত্যেকটা কনসেপ্টকে আমরা উদাহরণ সহ এখন কি করব? আমরা বুঝে বুঝে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আমরা এবার সলভ করব, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা টেন্স থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, মোডাল ভার্ব থেকে আমাদের ভয়েস চেঞ্জ আসতে পারে। সো প্রত্যেকটা জিনিস আমাদের ক্লিয়ার করা খুব জরুরি। চলো প্রথম আসি আমরা ইনডেফিনিট টেন্স। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে কি বলতো? আমরা টেন্সের ক্লাস করেছি, অবশ্যই তোমাদেরকে পড়াইছি, প্রত্যেকটা টেন্স ধরে ধরে পড়াইছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ করার জন্য আমার কি লাগবে বলতো? এম, ইজ, আর। প্রেজেন্টে পাস্টে হচ্ছে ওয়াজ, ওয়্যার আর V3। হ্যাঁ, খেয়াল করো। ইনডেফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব বিহীন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য কি লাগবে? কোনটা থেকে কি হয় সেটা আমরা আলোচনা করব, বাট আমরা মনে রাখি একটু। এখান থেকে এই এম, ইজ, আর এই তিনটা আমরা কখন ইউজ করব? তিনটা আমরা ইউজ করব হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, রাইট? প্রেজেন্ট। আর ওয়াজ, ওয়্যার, এই যে এখান থেকে ওয়াজ আর ওয়্যার কখন ইউজ করব? এই দুটো হচ্ছে আমরা পাস্টের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু সেন্টেন্স লিখে জিনিসটাকে ট্রাই করি। হ্যাঁ, আমি বললাম যে
রানা প্লেজ ফুটবল। ওকে, তাহলে এই সেন্টেন্সটা খেয়াল করো তো, আমরা একটা সেন্টেন্স চিন্তা করি। হ্যাঁ, রানা প্লেজ ফুটবল। তাহলে তোমরা অবশ্যই ধরতে পারার কথা যে এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমরা প্যাসিভ কিভাবে করব? আমার কাজ হচ্ছে প্যাসিভ করতে শেখা। আমার এখানে আমি একটু আগে ধরার চেষ্টা করি কোনটাকে কি বলে। এইটাকে আমরা রানাকে কি বলবো? এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্ট। প্লেজ কি? প্লেজ হচ্ছে আমাদের ভার্ব, আর এই ফুটবল এটাকে আমরা কি বলবো বলতো? এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, এটা সাবজেক্ট, এইটা ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা প্যাসিভে কি করব বলতো? প্যাসিভে আমরা যে অবজেক্টটা আছে সেটাকে আমরা বাক্যের শুরুতে লিখবো। ঠিক আছে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট লিখবো। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে এইখানে কি আছে? অবজেক্টটা ফুটবল, এটা চলে আসবে আমাদের শুরুতে। তাহলে ফুটবল, ফুটবল। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট না? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে কয়টা আছে বলতো? এম, ইজ, আর। তাহলে ফুটবলের সাথে কি এম যায়? এম যায় শুধু আই এর সাথে। আর যায় কখন? আর যায় হচ্ছে উই, ইউ, দে এগুলোর সাথে। কিন্তু সিঙ্গুলার যদি হয় তাহলে কি যায়? সেখানে ইজ যায়। তাহলে কি হবে? ফুটবল ইজ। এরপরে কি বলছে দেখো, প্রেজেন্ট টেন্সে কি হবে? এখানে আর কিছুই লাগবে না, মূল ভার্বটা যেটা আছে এটা V3। তাহলে মূল ভার্বটা কি এখানে? প্লে। তাহলে প্লে এর V3 কি? প্লে, প্লেড, প্লেজ। তাহলে কি হবে? ফুটবল ইজ প্লেড, প্লেড বাই কি? এই যে সাবজেক্টটা। তাহলে এই রানা থেকে কি হয়ে যাবে? রানা। খেয়াল রাখতে হবে, সাবজেক্টটা যদি নাউন হয়, নাউনে কিন্তু অবজেক্টিভ ফর্ম সেম থাকে। তোরা মানিক সাবজেক্ট, মানে কি অবজেক্ট। হাবিবা সাবজেক্ট, হাবিবাই অবজেক্ট। ফারিয়াপু সাবজেক্ট, ফারিয়াপু অবজেক্ট। বাট যদি প্রোনাউন হয় তাহলে আই থেকে কি হয়ে যায়? মি। উই থেকে কি হয়ে যায়? আস। ইউ থেকে কি হয়ে যায়? ইউ। হি থেকে কি হয়ে যায়? হিম হয়ে যায়। তাহলে নাউনের ক্ষেত্রে সেটা হয় না। তাহলে বাই কি হচ্ছে? বাই রানা। ঠিক আছে, তাহলে ফুটবল ইজ প্লেড বাই রানা। রানা না পড়ে রুনা পড়তেছি। আচ্ছা, ওকে। তাহলে এইবার আমরা একটু আসি 2 নাম্বার। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে যদি পারি তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট দিয়ে পারার কথা, তাই না? শুধু অক্সিলারি চেঞ্জ হবে। তাই চিন্তা করো, আমি যদি সেন্টেন্সটা লিখি যে ফারহানা, অথবা ফারহানা দিলাম, অনেক ছেলের নাম দিলাম। হ্যাঁ, আবির। ওকে, আবির। তাহলে বললাম যে আবির ড্রোভ দ্য কার। আবির ড্রোভ দ্য কার। আবির গাড়িটি চালিয়েছিল, তাই তো? তাহলে এই জায়গায় আসলে আমরা কি করব? এখানে আমার সাবজেক্ট কি? আবির, ভার্ব হচ্ছে ড্রোভ, পাস্ট টেন্সে আছে। দ্য কার হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্টটা শুরুতে আসবে, দ্য কার অবজেক্টটা আমরা বাক্যের শুরুতে লিখবো। মানে কি পাচ্ছি? দ্য কার। তাহলে দ্য কার পাস্টে কি হবে? দ্য কার সিঙ্গুলার সাথে কি যায়? ওয়াজ যায়। সিঙ্গুলার সাথে কি যায়? ওয়াজ। দ্য কার ওয়াজ। এখন ড্রোভ তো V2 তে আছে, তাহলে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। তাহলে কি হচ্ছে? দ্য কার ওয়াজ ড্রিভেন। ড্রিভেন বাই কি? বাই হচ্ছে কার? এই যে আবির। আবার দেখো নাউন আছে, তাহলে নাউনের কোনো অবজেক্টিভ ফর্ম নাই, তাহলে কি হবে? এই জায়গায় আবিরই হবে। ওকে, ডান। তাহলে আমরা আশা করছি এটা আমরা পারবো। ঠিক আছে, ওকে। আমরা দেখি প্রেজেন্ট টেন্স থেকে কেমন প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছে বিগত বছর। হ্যাঁ, খেয়াল করো। তাহলে প্রশ্নে কি বলা হয়েছে দেখো তো, যে অল হিজ পিউপিলস, তার সব শিক্ষার্থীরা, লাইক হিম, তাকে পছন্দ করে। তাহলে আমরা কি করবো দেখো তো, এই হিমটাকে সাবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো লাইক মানে কি? প্রেজেন্ট টেন্সে। তাহলে হি, তাহলে আমরা কি পাচ্ছি? সাবজেক্টের জায়গায় হি পাচ্ছি, হি। তাহলে দেখো হি কি? প্রেজেন্ট টেন্সে কি হবে? হি এর সাথে ইজ, হি ইজ। তাহলে হি ইজ লাইক, ভার্বের V3 কি? লাইকড। হি ইজ লাইকড, হি ইজ লাইকড বাই। এরপর এই যে এই পূর্ণাঙ্গ সাবজেক্টিভ ফ্রেজটা লিখে দাও। এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, অল অফ হিজ পিউপিলস। তাহলে বাই দিয়ে বাকিটা দিলে ওদের হয়ে গেল। তাহলে কোনটা পাচ্ছি? বাই অল অফ হিজ পিউপিলস। পিউপিলস মানে কি বলতো? স্টুডেন্টস, শিক্ষার্থী। ঠিক আছে, তাহলে কোনটা পাচ্ছি? হি ইজ লাইকড। তাহলে হি ইজ লাইকড বাই, এই যে প্রথমটা উত্তর, রাইট? তাহলে উত্তর কোনটা? উত্তর আমাদের এ নাম্বার। ঠিক আছে, তোমরা অপশন দেখার চেয়ে একটু নিজেরা করার চেষ্টা করবা, প্রশ্নটা নিজেরা ব্যাখ্যা করে সলভ করো, তারপর তুমি এখানে মিলাও। তাহলে তোমার জন্য কি জিনিসটা আরো পারফেক্টলি শিখতে পারবা। 2 নাম্বার আসি আমরা। বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। আচ্ছা, এইখানে একটা সুন্দর প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই সুন্দর।
বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ, এটা কোন টেন্সে আছে বলতো? এই যে ব্রডকাস্ট, দেখো এই যে বিবিসি এটা কিন্তু এটা আমাদের সাবজেক্ট, হ্যাঁ এটা আমাদের সাবজেক্ট, এটা ভার্ব, আর এই যে পূর্ণাঙ্গ জিনিসটা এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট বা প্রেডিকেট, অবজেক্ট বা প্রেডিকেট। এখন বলছে বিবিসি এই যে ব্রেকিং নিউজটা ব্রডকাস্ট করে বা করেছিল, কোনটা দিবা? প্রশ্ন হচ্ছে যদি প্রেজেন্টে ধরি তাহলে থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হওয়া উচিত ছিল? এস বাই এস হওয়া উচিত ছিল না? ব্রডকাস্টস এস দরকার ছিল না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে? তার মানে বুঝতে হবে যে এখানে একটা না একটা ঘাপলা আছে, এইটা প্রেজেন্টে নাই বাবারা, এটা পাস্টে আছে। কারণ আমাদের ইংরেজিতে কিছু কিছু ভার্ব আছে এদের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম সবগুলো সিমিলার। তো এখানে খেয়াল করো ব্রডকাস্টের চেহারাটা কি রকম? ব্রডকাস্ট হচ্ছে দেখো এরকম, হ্যাঁ ব্রডকাস্ট, ব্রডকাস্ট এটাই V1, আবার ব্রডকাস্ট এটাই হলো আমাদের V2, আবার ব্রডকাস্ট এটাই আবার কি আমাদের V3। তার মানে বুঝতে হবে যে কখন এটা কিসে আছে। তার মানে এখানে যেহেতু এস বাই এস নাই, তার মানে এটা প্রেজেন্টে নাই, এটা পাস্টে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে করব, তাহলে আমার অবজেক্ট কোনটা? দ্য ব্রেকিং নিউজ। তাহলে এবার নিজেরা সলভ করার চেষ্টা করো, দ্য ব্রেকিং নিউজ, হ্যাঁ দ্য ব্রেকিং। আমরা নাউনের ক্লাসে পড়ছি নিউজ অলওয়েজ সিঙ্গুলার হয়, এস থাকলেও সিঙ্গুলার। তাহলে নিউজের সাথে কি হবে? পাস্ট টেন্সে ওয়াজ, দ্য নিউজ ওয়াজ। তাহলে ব্রডকাস্টের V3, তাহলে V3 কিন্তু ব্রডকাস্ট, এটা ব্রডকাস্টেড হবে না, তাহলে ওয়াজ ব্রডকাস্ট, ব্রডকাস্ট বাই কি নাউন, যেহেতু নাউনের কোনো পরিবর্তন নাই, বিবিসি। তাহলে দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি। দ্য ব্রেকিং নিউজ ইজ না, ইজ হবে না, ওয়ার হবে না, কারণ নিউজ সিঙ্গুলার। দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি, আর হবে না, এটা প্রেজেন্ট আছে। তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার। খুবই কনফিউজিং কোয়েশ্চেন কিন্তু, চিন্তা করো, হ্যাঁ ওকে। তারপরেরটা আসি। ওকে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রবলেমগুলো আমরা সলভ করলাম। আমরা একটু পাস্ট ইনডিফিনিট, সরি আমরা এবার কন্টিনিউয়াস টেন্সে দেখি, হ্যাঁ এবার আমরা সবাই একটু কন্টিনিউয়াস টেন্সে মনোযোগ দিই। ইনডিফিনিটে আমাদের তিনটা গেল, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, কিন্তু ফিউচার ইনডিফিনিট যেহেতু মোডাল ভার্ব দিয়ে হয়, আমরা এটা মোডালের ক্লাস আলোচনা করব, মোডালের টপিকে বা রুলসে। এখন টাইপ 2 তে দেখো কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস আমার জানতে হবে কি, আমাদের জানার কাজ শুধুমাত্র কোন অক্সিলিয়েটরে বসবে এইটুকু, কারণ V3 হবে সব সময় জানি, অবজেক্ট সাবজেক্ট হবে এটা সব সময় জানি, তাহলে এটা বারবার আলোচনার প্রয়োজন নেই, আমরা শুধু এইটুকু মাথায় রাখবো। কন্টিনিউয়াস টেন্সে আবার কি পাচ্ছি? এম ইজ আর প্রেজেন্টে, ওয়াজ আর পাস্টে, আর ওই যে শ্যাল বি উইল বি এটা আমাদের আলাদা আলোচনায় আসবে, হ্যাঁ সরি এখানে একটু ভুল হইছে, আমরা এই যে নিচেরটা দাগাও, হ্যাঁ এই যে এম ইজ আর ওয়াজ আর প্লাস বিং প্লাস V3 এইটুকু দাগা তোমরা সবাই, ঠিক আছে ওকে। তাহলে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ যখন করো, আরেকজন বিবিসি দিয়ে দিছে এখানে, আচ্ছা তুমি বিবিসি একদম মার্ক হয়ে গেছে তাই না, মেনশন হয়ে গেছে, চলে আসছে, ওকে ঠিক আছে। মন্ত্রী মশাই হাজির, একজন চলে আসছে, রায়ান খন্দকার, রায়ান খন্দকার হাজির হয়ে গেছে, ওকে ঠিক আছে চলো। তাহলে এখন দেখো কন্টিনিউয়াস টেন্স আমরা কি পাচ্ছি? প্রেজেন্টে এম ইজ আর সাথে একটা বিং লাগবে, তোমরা মাথায় রাখবা, তোমরা যখন কন্টিনিউয়াসের প্রবলেম সলভ করতেছো অবশ্যই বিং দিবে, প্যাসিভে অলওয়েজ বিংটা থাকবে। আমরা একটু দেখি প্রেজেন্টের এবং পাস্টের কোয়েশ্চেন আমি একটু সলভ করি, হ্যাঁ দেখো চিন্তা করো, আমি একটা কোয়েশ্চেন লিখলাম, ধরো আমি বললাম যে তোমাদের মধ্যে একজন জারা, ওকে, তাহলে জারা বললো যে জারা ইজ রিডিং আ বুক, রিডিং আ বুক, ওকে, তাহলে কি বলছে বলতো? জারা একটি বই পড়ছে, জারা ইজ রিডিং আ বুক, জারা একটি বই পড়ছে। তাহলে আমরা এখন এটাকে যখন প্যাসিভে আনছি, দেখো খুব সহজে কিন্তু করা যায়। আমার অবজেক্ট কি? আ বুক, তাহলে আ বুককে আমরা সাবজেক্টে নিয়ে আসি, চলো। তাহলে কি পাচ্ছি আমরা এখানে? আ বুক হচ্ছে আমাদের অবজেক্ট, হয়ে যাবে সাবজেক্ট, আ বুক, ওকে পেলাম আ বুক। আচ্ছা এখন আ বুকের সাথে প্রেজেন্টে কোনটা চাই বলতো? আ বুক একটা বই না, তাহলে কি হবে? ইজ হবে, তাহলে আ বুক ইজ। তাহলে আমরা মাথায় রাখবো আমরা যখন প্যাসিভ করতেছি কন্টিনিউয়াস টেন্স অবশ্যই বিংটা যুক্ত হবে তারপর V3, তাহলে আ বুক ইজ বিং, তাহলে আ বুক ইজ বিং। আর এখানে কি আছে বলতো? রিডিং, তাহলে মূল ভার্বটা কি? মানে রিড, রাইট? এই রিড ভার্বটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। দেখো এই রিড ভার্বটার চেহারাটা কিরকম থাকে জানো? এই হচ্ছে রিড,
এইটাই আমাদের V1, আবার এইটার চেহারা তখন কি থাকে, এইটাই আবার V2, আবার দেখো এইটাই আমাদের কি হচ্ছে, এইটাই আমাদের V3। তার মানে একটু উচ্চারণের পার্থক্য আছে। প্রেজেন্টে যখন হয় তখন এর উচ্চারণ হচ্ছে রিড, পাস্টে বা পাস্ট পার্টিসিপল যখন হয় তখন এর উচ্চারণ হচ্ছে রেড। বুঝছো? উচ্চারণ পার্থক্য, কিন্তু স্পেলিং এ কোনো পার্থক্য নাই, অর্থাৎ বানানে কোনো পার্থক্য হয় না। তাহলে কি পাচ্ছি, যারা ইজ রিডিং আ বুক ইজ বিং, তাহলে এই রিডে V3 কি রেড, উচ্চারণটা রেড কিন্তু স্পেলিং সেম, রেড বাই কে। দেখো নাউন আছে, তাহলে নাউনে কোনো পরিবর্তন নাই, তাহলে কি হবে যারা। ওকে, ডান। এখন আমরা একটু দেখি যে পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্সটা হলে কি রকম করতে পারতাম। ধরো আমরা কারো একটা, তোমাদের মধ্যে একজন নাম নিলাম যে তানজিন তালুকদার। ওকে, তানজিন, তান দা তাজিন। ওকে, তাজিনের নাম নিলাম আমরা, তাজিন। তাজিন ওয়াজ কি বলা যায়, তাজিন ওয়াজ রাইডিং আ সাইকেল, না রাইডিং না, তাজিন ওয়াজ কি বলা যায়, রাইটিং হিজ অ্যাসাইনমেন্ট। ওকে, বা রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট, রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তাজিন কি করছিল, ও একটা অ্যাসাইনমেন্ট লিখছিল। তাহলে এইটা আমরা চাইলে নিজেরা করতে পারি না। এখানে কি হবে, এই যে অ্যান অ্যাসাইনমেন্ট, এটা অবজেক্ট, এটা চলে যাবে কি আমাদের সাবজেক্টে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসো, তাহলে কি পাচ্ছি, অ্যান অ্যাসাইনমেন্ট, অ্যান অ্যাসাইনমেন্ট। তাহলে পাস্ট টেন্সে অ্যাসাইনমেন্টের সাথে কি হবে, সিঙ্গুলার, তাহলে অবশ্যই ওয়াজ হবে। তাহলে অ্যান অ্যাসাইনমেন্ট ওয়াজ, আমরা জানি আমরা যদি কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করি একটা বিং আমাদেরকে দিতেই হবে, তাহলে বিং দিয়ে দাও, ওয়াজ বিং। তাহলে এই যে রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন, তাহলে কি হবে রিটেন। রিটেন বাই কার দ্বারা, কার দ্বারা, এই যে তাজিনের দ্বারা, তাহলে কি হবে তাজিন। তাহলে কি পাচ্ছি, an assignment was being written by তাজিন। ওকে, শেষ, সহজ জিনিস। ওকে, তাহলে আমরা দেখি বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, খেয়াল করো, দ্য চেকস আর বিং, আর বিং মানে কিন্তু প্রশ্ন বুঝতে হবে এটা প্রেজেন্টে প্রশ্ন করছে, রাইট? আর বিং কিসে প্রশ্ন করছে, প্রেজেন্টে। সাইন্ড বাই দ্য ম্যানেজার, তাহলে এটা প্যাসিভে আছে, তোমাকে বলেছে অ্যাক্টিভ করতে। দেখো সহজ জিনিস। তাহলে বিং মানে কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা বুঝে ফেলছি, তাই না? বিং যদি প্যাসিভে থাকে তাহলে এটা অ্যাক্টিভে কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা সাবজেক্টটা নিয়ে আসি, দ্য ম্যানেজার, তাহলে কি পাচ্ছি দ্য ম্যানেজার। আচ্ছা, তাহলে ম্যানেজার কি হবে, ম্যানেজার থেকে আর দিবা না, প্রেজেন্ট টেন্সে আছে, খেয়াল করো। তোমার কিন্তু এই জায়গাটা দেখে বুঝতে হবে, এই যে আর বিং দেখে বুঝতে হবে এটা কন্টিনিউয়াস এবং প্রেজেন্টটা কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট টেন্সে কি আছে, কন্টিনিউয়াসে এম ইজ আর। তাহলে ম্যানেজারের সাথে কি আর হয়, এম হয় না, ইজ হয়। তাহলে দ্য ম্যানেজার ইজ। তাহলে এখন কি বলবো, অ্যাক্টিভ সেন্টেন্সে কি, ভার্বের সাথে আইএনজি, তাহলে সাইনের সাথে কি হবে, সাইনিং, সাইনিং। এরপরে তুমি দিয়ে দাও অবজেক্ট গুলো, দা চেকস, দা শেষ। তাহলে কি পাচ্ছি, দ্য ম্যানেজার ইজ সাইনিং দ্য চেকস। তাহলে কোথায় আছে, দ্য ম্যানেজার ইজ সাইনিং দ্য চেকস, এক নাম্বারই আছে। তাহলে উত্তর কোনটা, উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার, দ্য ম্যানেজার ইজ। এখানে দেখো শুধু সাইন দিয়েছে, এটা পাস্টে হয়ে গেছে, কিন্তু এখানে দেওয়া আছে আর, আর প্রেজেন্ট টেন্সে হয়। এখানে ওয়াজ, সেটাও পাস্টে হয়ে গেছে। এখানে হ্যাজ বিন, সেটা হয়ে গেছে পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট হবে না। তাহলে তোমাকে অক্সিলিয়ারি দেখেই চিনতে হবে যে কোন প্যাসিভটার কোন ধরনের অ্যাক্টিভ আমাদের হতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে প্রশ্ন আমরা একটু দেখি। ওকে, আমরা চলে আসছি আমাদের পারফেক্ট টেন্স। ঠিক আছে, আমাদের কাজ এইটুকু, আমাদের কাজ প্রত্যেকটা টেন্সে শুধুমাত্র তুমি অক্সিলিয়ারিটা মনে রাখবা। পারফেক্টে অক্সিলিয়ারিটা কি হয়, আর V3 তো সব ক্ষেত্রে হয়, আমরা জানি অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, সব ক্ষেত্রে এটা সিমিলার। দেখি পাচ্ছি হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাঁ, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, আর সাথে কি যুক্ত হবে, একটা বিন, সাথে একটা V3। তাহলে মাথায় রাখো একটু, পারফেক্টে যখন তুমি প্যাসিভ করবা তখন অবশ্যই অবশ্যই তোমাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড যেটাই বসাও, প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ, পাস্টে কি হ্যাড, আর সাথে কি যুক্ত হবে, বিন যুক্ত হবে, বিন। কন্টিনিউয়াসে ছিল বিইং, আর পারফেক্টে কি হবে, বিন, BEEN। ওকে, আমরা একটু দেখি প্রশ্নগুলো সলভ করতে পারি কিনা। দেখো আমি একটা সেন্টেন্স লিখি যে হি হ্যাজ completed
দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছে। হ্যাঁ, এই প্রশ্নটাকে আমরা একটু লজিক্যালি চিন্তা করি, দেখো তো আমরা সলভ করতে পারি কিনা। এখানে অবজেক্ট কোনটা? দ্য ওয়ার্ক, তাহলে আমাদের দ্য ওয়ার্ক সামনে চলে আসবে, তাই তো? তাহলে কি পাচ্ছি? দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট, রাইট? তাহলে প্রেজেন্ট আমরা কি কি পাই? প্রেজেন্ট হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে আমাদের প্রেজেন্টের জন্য, এই দুইটা কি আমাদের প্রেজেন্ট, আর হ্যাড কি? হ্যাড হচ্ছে আমাদের শুধু পাস্ট, তাই তো? তাহলে দেখো যে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কি থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে কি যাবে? অবশ্যই হ্যাজ যাবে। দ্য ওয়ার্ক হ্যাজ। তাহলে আমরা জানি কি প্যাসিভ যদি করি পারফেক্টে একটা বিন আমাকে দিতেই হবে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন। তাহলে কি হবে? কমপ্লিটেড, তাই না? এটা তো V3 তো অলরেডি আছে, কারণ পারফেক্ট টেন্সে অ্যাক্টিভে V3 থাকে। তাহলে কমপ্লিটেড, কমপ্লিটেড বাই। এখন দেখো প্রোনাউন কি আছে? হি। তাহলে আমি এখানে বসাবো কোন জায়গায়? অবজেক্টের জায়গায়। তাহলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ওই যে প্রোনাউনের ক্লাসে পড়াইছিলাম, হি থেকে কি হয়? হিম হয়। তাহলে কি হবে? বাই হিম। বুঝছেন? বলতো বুঝছেন সবাই? বুঝতেছো না কঠিন লাগতেছে সবাই? বলতো আমরা কি সবাই বুঝতেছি নাকি কঠিন মনে হইতেছে যে কিছুই বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে? বলতো একটু, নাকি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এই যে আমাদেরকে জুমানা মুনতাসির অলরেডি বলেছে একদম ক্লিয়ার। বুঝছি ভাইয়া, বুঝতে পেরেছি। সামিউল, ওকে, সুবর্ণা বলেছে বুঝেছি। ওকে ফাইন, আমরা এভাবে আগাবো, ঠিক আছে? প্রত্যেকটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করে করে করেই তবে আমরা পুরাটা ক্লাসেসকে শেষ করব। হ্যাঁ, ওকে। তাহলে আমরা পাস্ট পারফেক্ট এক্সাম্পল দিই, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম। দেখো আমি বললাম যে they had won the match, okay? তারা ম্যাচটি জিতেছে। they had won the match, তারা ম্যাচটি জিতেছে। তাহলে এই জায়গার মধ্যে আমরা এটাকে কিভাবে করতে পারি? তাহলে আমরা জানি কি পাস্টের জন্য কি আসবে? হ্যাড আসবে। তাহলে অবজেক্টটা সাবজেক্ট নিয়ে আসো, the match had been। হ্যাঁ, তাহলে own কিন্তু V3 তেই আছে, তাই না? the match had been owned by কি? by হচ্ছে they। তাহলে their pronoun কি? their objective form কি? them, by them। তাহলে the match had been owned by them, তাহলে ম্যাচটা জেতা হয়েছিল তাদের দ্বারা। শেষ, ওকে? আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি প্রশ্ন সলভ করতে পারি কিনা। হ্যাঁ, খেয়াল করো, চপল হ্যাজ মেড টি, চপল চা বানিয়েছে, ঠিক আছে? তাহলে কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এবার ভাইয়ের সাথে সবাই সলভ করো। তাহলে অবজেক্ট কি আমাদের? টি। তাহলে টিটা নিয়ে আসো সাবজেক্টের জায়গায়। তাহলে টি, তাহলে টি কি? টি নিজে তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? টি এর সাথে হ্যাজ হবে। টি হ্যাজ, তাহলে প্যাসিভে কি হয়? টি হ্যাজ বিন। তাহলে মেড তো অলরেডি V3 তে আছে, তুমি মেড দিয়ে দিবা। টি হ্যাজ বিন মেড বাই কি? চপল। তাহলে নাউনের কিন্তু কোনো পরিবর্তন নাই, তাহলে কি? চপল। আমরা অবশ্যই মাথা রাখবো যখন প্রপার নাউন ইউজ করতেছি, প্রপার নাউন বাক্যে যেখানেই বসাও না কেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা, ঠিক আছে? ওকে, ডান। তাহলে কোনটা হবে? টি হ্যাজ বিন মেড বাই চপল। তাহলে টি ইজ হবে না, ইজ বিং কন্টিনিউয়াস হয়। হ্যাজ বিন মেড, তাহলে বি নাম্বার, রাইট? তাহলে এটা হবে না, বিং হবে না, হ্যাভ হবে না। হ্যাভ কেন হবে না? কারণ টি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি পাচ্ছি? টি হ্যাজ বিন মেড বাই চপল, চা বানানো হয়েছে চপলের দ্বারা, ঠিক আছে? ওকে, চলো আমরা আরো কিছু প্রশ্ন আমরা সলভ করি। হ্যাঁ, চলো এবার আমরা পারফেক্ট শেষ করলাম, আমরা চলে যাবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। হ্যাঁ, যদি আমাদের পরীক্ষায় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব কম আসে, খুবই কম আসে, আসে না বললেই চলে। দেখো আমরা কি পাচ্ছি এখানে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন, সাথে আবার যুক্ত হবে একটা কি? বিং যুক্ত হবে। কারণ কি? এটা পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস। মাথায় রাখো, আমরা শুধু কন্টিনিউয়াসে কি দিই? বিং। পারফেক্ট কন্টিনিউয়াসে কি দিই? বিন। তাহলে দেখো পারফেক্টের জন্য কি পাচ্ছি? বিন, পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য কি পাচ্ছি? বিং। তাহলে কি হবে? হ্যাভ, হ্যাজ হতে হবে হ্যাড, বিন, বিং, বিন তারপরে বিং। কারণ কি? পারফেক্টের জন্য বিন, তারপর কন্টিনিউয়াসের জন্য কি? বিং। তাহলে দেখো তো আমরা একটা সেন্টেন্স লিখি। যেমন ধরো চিন্তা করো যে we have been playing football.
আমরা ফুটবল খেলছি, তাই না, অনেকক্ষণ যাবত। তাহলে এবার চিন্তা করো, তুমি যে টাইম না দাও, টাইম না দিলে কোনো ঝামেলা নাই। উই হ্যাভ বিন প্লেইং ফুটবল, তুমি যদি দিতে পারো ফর 2 আওয়ার্স, এটা যদি দাও, ধরো কেউ ভাবলা যে ভাই আমরা 2 আওয়ার্স দিয়ে দিব, ওকে দাও, কোনো সমস্যা নাই। দিলে কি হবে সেটাও দেখাচ্ছি। ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, ওকে, ফর 2 আওয়ার্স। তাহলে এইটা তোমাদের এক্সটেনশন না, অতিরিক্ত অংশ। তাহলে আমার লাগতেছে কি, আমার লাগতেছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে বাকি যা থাকবে সেটা এক্সটেনশন, অতিরিক্ত অংশ। তাহলে আমার অবজেক্ট কোনটা বলো তো? ফুটবল। তাহলে ফুটবলটাকে নিয়ে আসো, ফুটবল। তাহলে কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে? ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার কি যাবে? হ্যাজ। তাহলে ফুটবল হ্যাজ কি যাচ্ছে? বিন। ফুটবল হ্যাজ বিন প্লেড কি যাচ্ছে? ফুটবল হ্যাজ বিন প্লেড, প্লেড। তারপর ওই যে এক্সট্রা অংশটা দিয়ে দিবা, ফর 2 আওয়ার্স, এর পরে বাই, অর্থাৎ বাই এর আগে এক্সট্রাটা ঢুকিয়ে দিবা। V3 এবং বাই এর মাঝখানে যে অতিরিক্ত অংশটা আছে সেটা ঢুকিয়ে দিবা। তাহলে অতিরিক্ত কি আমার? ফর 2 আওয়ার্স। তাহলে ফর 2 আওয়ার্স দিয়ে দাও, ফর 2 আওয়ার্স বাই কি? বাই হচ্ছে উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস। শেষ, বাই আস। ওকে, ডান। আমরা একটা প্রশ্ন দেখি, I had been doing the work for 5 days. ওকে, এই এক্সট্রা অংশটা খেয়াল করো। এই যে এক্সট্রা অংশটা দিলাম না, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এই যে ফর 2 আওয়ার্স, এটা কি আমাদের এক্সট্রা টাইম, তাই না? এক্সট্রা অংশ একটা বাক্যের। এই এক্সট্রাটাকে তুমি চাইলে বাইয়ের আগেও দিতে পারবা, আবার একদম আসের পরে দিতে পারবা। তুমি চাইলে কি করতে পারবা? এই এক্সট্রা অংশটা V3 আর বাইয়ের মাঝে দিতে পারবা, আবার চাইলে বাক্যটার একদম শেষেও চাইলে দিতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু চিন্তা করি তো। এবার একটু ভাইয়ের সাথে দেখো, I had been doing the work for 5 days। তাহলে had been মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে কোনটা হবে দেখো তো? I had been done। তাহলে দেখো আমি কি সাবজেক্ট এরকম হবে? তাহলে এখানে কি করছে দেখো, এই যে একদম সবার শেষে টাইমটাকে দিয়েছে। তাহলে আমরা সবার শেষে টাইমটা দিয়ে এবার চিন্তা করি বাক্যটা। দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে নিয়ে আসো দ্য ওয়ার্ক পেলাম আমরা। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? had been being। তাহলে কি হবে? আমরা একটু ভুল করছি না, এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, এখানে একটু ঠিক করো সবাই। এখানে আমি বিংটা মিস করেছি। ফুটবল হ্যাজ বিন বিং প্লেড, হ্যাঁ বিং হবে একটা, দুঃখিত, অনেক বড় তো এই জন্য মিস হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমরা? যে দ্য ওয়ার্ক হ্যাড বিন বিং, হ্যাড বিন বিং, তাহলে কি হবে? বিং, এই যে তাহলে ডু থেকে হচ্ছে ডান, ডান বাই মি, এরপর এক্সট্রা অংশ কি? ফর 5 ডেজ, ফর 5 ডেজ। ওকে, ডান। তাহলে কোনটা হবে? I had না হবে না, the work had been done, had been দিলে হবে না, had been being দিতে হবে। The work had been being done by me for 5 days, এটা উত্তর। ঠিক আছে, সি নাম্বার উত্তর সঠিক। তারপর আসো, এইবার আমরা একটু ফিউচারের গুলো একটু ডিফারেন্ট দেখবো, কারণ কি ফিউচারের গুলো আসলে মোডাল ভার্বের মধ্যে পড়ে যায়। ফিউচার টেন্সের গুলো কোথায় পড়ে বলতো? ফিউচার গুলো আমাদের মোডাল ভার্ব হিসেবে আমরা কাউন্ট করি। শ্যাল অথবা উইল কে আমরা কি হিসেবে চিন্তা করি? মোডাল ভার্ব। তাহলে আমরা এগুলোকে একটু আলাদা রাখলাম, আলাদাভাবে একটু চিন্তা করে প্রশ্নগুলো সলভ করি। চলো, তাহলে খেয়াল করো, ফিউচার টেন্স শ্যাল বা উইল প্লাস, আচ্ছা আমরা কি করব সেটা আমরা জানা দরকার। হ্যাঁ, আমার ওইটুকু পড়ার প্রয়োজন নাই। এখানে কি পাচ্ছি আমরা? শ্যাল বা উইল। ওকে, শ্যাল কখন বসে, উইল কখন বসে আমরা আলোচনা করেছি। শ্যাল শুধু আই উই এর সাথে বসে, আর উইল সবার সাথে বসতে পারে। সাথে কি হবে? প্যাসিভে বি যুক্ত হবে, তারপরে V3 শেষ। হ্যাঁ, ওকে। এখন দেখো প্রশ্নটা চিন্তা করো, ফিউচার ইনডেফিনিট প্যাসিভ কিভাবে করব? শ্যাল বি অথবা উইল বি প্লাস V3, শ্যাল বি অথবা উইল বি প্লাস V3। শ্যাল কার সাথে বসে? দেখো শ্যালের রেস্ট্রিকশন আছে, শ্যাল ব্যবহারে অনেক রেস্ট্রিকশন আছে। শ্যাল ব্যবহার করে কার সাথে বলো তো? শ্যাল বসে শুধু আই আর হচ্ছে উই এর সাথে। আর উইল কার সাথে বসে? উইল বসে সকল নাউন প্রোনাউন, সকল নাউন প্রোনাউন। তার মানে এই আই উই এটা কিন্তু এখানে কমন, তার মানে আই এবং উই এর সাথেও তুমি চাইলে উইল বসাইতে পারবা। একটু স্লো পড়ান, অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। আরো স্লো পড়াবো তাহলে তো শেষ করা যাবে না, আর স্লো পড়ানো অনেক লং হয়ে যাবে ক্লাস। ঠিক আছে, আমি তো স্লোই পড়াচ্ছি, আমি প্রত্যেকটা টপিক তো আলোচনা করতেছি, পড়াচ্ছি, তাই না? আচ্ছা, এখন আসো, তাহলে আমরা একটু প্রশ্নটা চিন্তা করে দেখো তো। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে আমরা একটা সেন্টেন্স লিখি। হ্যাঁ,
বললাম যে I shall buy a shirt. কি বলছো তো? I shall buy a shirt, আমার একটা শার্ট কেনা উচিত। হ্যাঁ, তাহলে এই যে চিন্তা করো, এখন দেখো, এখন আমি কি করব, এই যে আমার অবজেক্টটা কি a shirt, তাহলে a shirt নিয়ে আসি আমি, a shirt। এখন প্রশ্ন হচ্ছে শার্টের সাথে কি শ্যাল যাবে? প্রশ্ন যদিও শ্যাল ছিল, কারণ কি সে এই শ্যাল কার সাথে যায়, আই এর সাথে যায়, কিন্তু আমি যখন সাবজেক্টের জায়গায় আর শার্ট নিয়ে আসলাম, শার্টের সাথে কিন্তু আর শ্যাল যাচ্ছে না, কি যাবে, উইল। তাহলে কি হবে, আ শার্ট উইল বি, তাহলে বাই এর ভিতরে কি, বট, বি ও ইউ জি এস টি, তাহলে বট, বট বাই, আই এর অবজেক্টিভ ফর্ম কি, আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি, বাই মি, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, আ শার্ট উইল বি বট বাই মি, শার্টের সাথে আবার শ্যাল দেওয়া যাবে না, ঠিক আছে। ওকে, আমাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন আসছে, ইউ উইল বি হেল্পড বাই মি, ইউ উইল বি হেল্পড বাই মি, রাইট। ওকে, এখন এটা প্যাসিভে আছে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ উইল বি প্লাস ভি3, তাহলে এটা কি প্যাসিভের প্যাটার্ন। তুমি কিসে নিবা, তুমি হচ্ছে অ্যাক্টিভে নিবা। তাহলে অ্যাক্টিভ চিন্তা করো, মি এর সাবজেক্টিভ ফর্ম চিন্তা করো কি হবে, আই। তাহলে এখন ফিউচারের প্যাটার্ন কি, শ্যাল বা উইল প্লাস ভার্বে বেস ফর্ম। তাহলে আই এর সাথে কি যায়, শ্যাল যায়, আই শ্যাল। এখানে যে অবজেক্ট উইল দিত, তাহলে উইলও দেওয়া যেত, কিন্তু আমাদের অবজেক্ট সব শ্যাল, তাই আমরা শ্যাল দিয়ে চিন্তা করতেছি, আই শ্যাল। তাহলে এটা তো আর ভি3 হবে না, তাহলে হেল্প থেকে কি হয়ে যাবে, হেল্প, আই শ্যাল হেল্প ইউ, শেষ, হিউ। কারণ কি, ইউ সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম দেখতে একই রকম, এটা কিন্তু অবজেক্টে আছে, এটা কিন্তু সাবজেক্টে আছে, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা চিন্তা করি, তাহলে আই শ্যাল হেল্প ইউ, তাহলে কোনটা হচ্ছে, এই যে আই শ্যাল হেল্প ইউ, শেষ, সহজ জিনিস, এ নাম্বার। ওকে, আমরা চলে আসি ফিউচার কন্টিনিউয়াস এবার, কারণ ফিউচার গুলো সবসময় আলাদা একটু, ঠিক আছে, এই জন্য ফিউচার আমরা কি করলাম, আলাদা রাখলাম। আবার সেম জিনিস, শ্যাল বা উইল আগের মতো বি থাকবে, কিন্তু ওই যে কন্টিনিউয়াস এর জন্য এক্সট্রা যুক্ত হবে কি, বিং। তাহলে কি পাচ্ছি, শ্যাল বি বিং অথবা উইল বি বিং, শ্যাল বি বিং অথবা উইল বি বিং যুক্ত হবে। তাহলে চিন্তা করো, আমরা যেটা সেন্টেন্সকে চিন্তা করি যে দে উইল বি কি বলা যায়, দে উইল বি মেকিং দ্য কাইট। ঘুড়ি বানায় না, তারা ঘুড়িটা বানাতে থাকবে, তাহলে চিন্তা করো আমরা কি পাচ্ছি এখানে, আমার অবজেক্টটা কোনটা, এই যে দা কাইট হচ্ছে আমাদের অবজেক্ট, দা কাইটকে নিয়ে আসো, কি পাচ্ছি, দা কাইট। আচ্ছা, তাহলে দা কাইটের সাথে কি হবে, শ্যাল হবে, অবশ্যই না। তাহলে কি হবে, দা কাইট উইল বি, আর কন্টিনিউয়াস যেহেতু, তাহলে কি আসবা, তোমার একটা এক্সট্রা বিং যুক্ত হবে, দা কাইট উইল বি বিং, তারপর কি পাচ্ছি, আমাদের ভার্ব কি, মেক, তাহলে মেক এর ভিতরে কি, মেক মেড, দ্য কাইট উইল বি বিং মেড বাই কি, দেয়ার অবজেক্টিভ ফর্ম কি, বাই দেম, দ্য কাইট উইল বি বিং মেড বাই দেম। ওকে, দ্য কাইট উইল বি একজন বিং এ যায়, বিগিন হবে না, বিং হবে, ঠিক আছে। ওকে, দেখি একটু প্রশ্ন সলভ করে পাই না, আই শ্যাল বি টিচিং হিম, আমি তাকে পড়াতে থাকবো, তাহলে কি হবে, তাহলে হিম এর জায়গায় কি হবে, সাবজেক্টিভ ফর্ম হি, তাহলে হি এর সাথে কিন্তু উইল হয় না, তাহলে কি হবে, হি উইল। ওকে, তাহলে হি উইল বি, আর কন্টিনিউয়াস কি হবে, বিং, হি উইল বি বিং। তাহলে টিচার ভিতরে কি বলতো, টট, TAUGHT, টট বাই, আই এর অবজেক্ট কি, আই অবজেক্ট মি, তাহলে কি পাচ্ছি, তাহলে হি শ্যাল বি টট না, হি শ্যাল বি বিং টট, হি উইল বি না, হি শ্যাল বি না, হি এর সাথে শ্যাল হয় না, হি উইল বি বিং টট বাই মি, তাহলে উত্তর কোনটা হবে, ডি নাম্বার, হি উইল বি বিং টট বাই মি, সে আমার দ্বারা তাকে পড়ানো হয়ে থাকবে। এবার আমরা দেখি, আমরা একটু মোডাল ভার্বে যাব, মোডাল ভার্ব, তাই না, আমরা কি সবাই মোডাল ভার্ব চিনি, সবাই হাত তুলো, কারা মোডাল ভার্ব চিনো বলো। ভাইয়া সকল প্যাসিভে ভার্বের V3 হবে না, হ্যাঁ সব জায়গায় তো V3 হবে, এই যে আমরা সব জায়গায় V3 দিছি না, এই যে দেখো আমরা এই যে V3 দিছি না, টট, টিচার, টট। প্যাসিভ যখন করবা তাহলে মূল ভার্বটা V3 বসবে, ঠিক আছে। তাহলে মোডাল ভার্ব কারা কারা চিনো দেখি, কমেন্টে জানো, কারা কারা মোডাল ভার্ব, দেখি তোমরা প্রত্যেকে 10টা মোডাল ভার্ব কমেন্টে লেখো, 10টা। টাইম হচ্ছে
টাইম হচ্ছে 1 মিনিট। 10টা মোডাল ভার্ব কমেন্টে লিখো। কয়টা লিখছো সবাই? ওকে, ভালোই তো লিখছো তোমরা। আরে চমৎকার, গুড, সুন্দর। ওকে, তাহলে আমরা একটু লিখি তোমাদের সাথে। এখানে লেখা দেওয়াই আছে বোর্ডে, নাকি দেখে লিখছো সবাই? দেখে লিখছো বোর্ডে? জীবনটাই বেদনা, এখানে বোর্ডে লেখা আছে। আমি আবার জিজ্ঞেস করতেছি, বোর্ডে লেখো। এটা কোনো কথা? এটা কোনো কথা? শর্মিষ্ঠা বলো তো, এটা কোনো কথা? জান্নাতুল পারভিন, এটা কোনো কথা? তামান্না আফরিন, তোমাকে বোর্ড দেখে লিখছো? লিখে থাকো, খুবই খারাপ হয়েছে। ওকে, চলো আমরা একটু সলভ করি। হ্যাঁ, কি পাচ্ছি? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, হ্যাঁ, শ্যাল, শুড, ought to, used to, must। ওকে, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বকে প্যাসিভ করার সহজ নিয়ম, মোডাল ভার্বের সাথে একটা বি দিবা, V3 করে দিবা, শেষ। মোডাল ভার্বকে প্যাসিভ করার নিয়ম কি? মোডাল ভার্ব সাথে কি থাকবে? একটা বি প্লাস একটা V3, শেষ। আর কোনো কাজ নাই, সহজ। জীবনটাই সহজ, জীবনটাই সহজ। দেখো, আমি বললাম যে we should protect our environment, okay? We should protect our environment, okay? না, মুখস্থ করাটাই লিখেছি, আমি চুরি করি। এই যে একজন বলছে, সামিউল আমি চুরি করি না। আচ্ছা, একজন বলছে আমরা দেখি না, আমরা অনেক ভালো। ফাতেমা একদম সঠিক কথা বলছে, আমি দেখে লিখছি। আচ্ছা, একজন একটা কমেন্ট পড়ি। হ্যাঁ, বলছে যে ভাইয়া আল্লাহ আমি এত গাধা, বোর্ডে লেখা ছিল আর আমি দেখে লিখলাম। জীবনটাই বেদনা না? দেখছো, তুমি জীবন যদি হেরে গেলা, তুমি জীবন যদি পিছায় গেলা। আচ্ছা, তাহলে এটাকে প্যাসিভ করে সবাই চলো তো। তাহলে এখানে অবজেক্ট কোনটা? আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, তাহলে সলভ করে এটা। কি পাচ্ছি? আওয়ার এনভায়রনমেন্ট, আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে শুড মোডাল ভার্বটা হবে প্লাস বি হবে, তাহলে শুড বি, শুড বি। এখানে কি পাচ্ছি? প্রোটেক্টেড V3 কি? প্রোটেক্ট, প্রোটেক্টেড, প্রোটেক্টেড। তাহলে প্রোটেক্টেড, প্রোটেক্টেড বাই, উই এর অবজেক্টিভ ফর্ম কি হবে? বাই আস, ঠিক আছে? তাহলে আওয়ার এনভায়রনমেন্ট শুড বি প্রোটেক্টেড বাই আস। তাহলে আমাদের পরিবেশ রক্ষা করা হবে আমাদের দ্বারাই, বা রক্ষা করা উচিত আমাদের দ্বারাই। তাহলে এখানে শুড ছাড়া যদি মাস্ট হয় সেম, উইল হলে সেম, এখানে ought to হলে সেম নিয়ম কার্যকর হবে, ঠিক আছে? ওকে, চলো। ইউ মাস্ট শাট দিস ডোরস, তোমাকে অবশ্যই এই দরজাগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা এটাকে নিজেরা সলভ করি। অবজেক্ট কোনটা? দিস ডোরস, ওকে? দিস ডোরস, তাহলে মাস্ট বি, মাস্ট বি। তাহলে শার্ট একটা ভার্ব, যে ভার্বটা কোনো পরিবর্তন হয় না, খেয়াল রাখতে হবে। শার্ট আমি যেখানে পরিবর্তন হয় না বলে দিচ্ছি, শার্ট ভার্বটা কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? শার্ট, তারপর হচ্ছে কাট, তারপর হচ্ছে পুট, তারপর হচ্ছে ক্যাস্ট। হ্যাঁ, এই ভার্বগুলো কি হয় না? কোনো পরিবর্তন হয় না। তারপর হচ্ছে রিড, হ্যাঁ, রিড। এই ভার্বগুলো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল সবগুলো সেম। আচ্ছা, তাহলে দিস ডোরস মাস্ট বি, তাহলে শার্ট তো কোনো পরিবর্তন হয় না। শার্ট বাই কোনটা পাচ্ছে? ইউ।
ইউ আমরা জানি সাবজেক্ট অবজেক্ট একই রকম, তাহলে ইউ বসায় দাও। কোনটা হবে? দিস ডোরস মাস্ট। আচ্ছা, এখন একটা প্রশ্ন যে ভাইয়া এখন তো বাই ইউ দেয় নাই, তাহলে আমি কি করব? আচ্ছা, এটা সহজে একটা উদাহরণ বোঝাই। ফারিয়া তোমাদের পড়াইছে না যে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনগুলো? রাশিয়া, তারপর কানাডা, তারপর চীন, তাই না? আচ্ছা, অপশনে যদি রাশিয়া না থাকে তাহলে কি করবা? কানাডা দিবা না। অপশনে যেটা আছে সেখান থেকে সঠিক উত্তরটা বেছে দিতে হবে। তার মানে অপশন যদি তোমার বাইটা নাই থাকে তাহলে বাই অংশ বাদ দিয়ে যেটুকু সঠিক সেটা উত্তর দিতে হবে। দেখো কোথাও বাই দিয়ে নাই, তাহলে বাইটা বাদ দিয়ে চিন্তা করো, তাহলে এইটুকু সঠিক উত্তর হবে। ঠিক আছে, দিস ডোরস মাস্ট বি শাট, তাহলে দিস মাস্ট বি শাট ডোরস হবে না, শাট দ্য ডোর ইউ মাস্ট না, শাট মাস্ট না, তাহলে কোনটা হবে? দিস ডোরস মাস্ট বি শাট, তাহলে কোনটা হবে? ডি নাম্বার, দিস ডোরস মাস্ট বি শাট। তারপর আসো আবার সেম প্রশ্ন, উই ought to obey our parents। ওকে, আমরা নিজেরা সলভ করি। তাহলে our parents এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে লিখে ফেলো সাবজেক্টের জায়গায় our parents ought to be, ought to be কি হবে? obeyed with কি? obeyed, obeyed by us, by us, তাহলে our parents ought to be obeyed by us। ওকে, তাহলে our parents are obeyed না, our parents ought to be obeyed by us, তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার। কারণ এখানে মনে রাখতে হবে মোডাল ভার্বের পরিবর্তে ওয়াজ, ওয়্যার, এম, ইজ এরকম কিচ্ছু আসবে না, মোডাল ভার্ব নিজেই বসবে বাক্যে। ওকে, এইবার আমরা একটু ডিফারেন্ট জিনিসপত্রে চলে যাচ্ছি। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত টেন্সের মধ্যে ছিলাম, মোডাল ভার্বে ছিলাম, কিন্তু আমাদের এর বাহিরেও প্রশ্ন আসতে পারে, অবশ্যই আসতে পারে। তাই আমরা এখানে একটু মনোযোগ দেব। ঠিক আছে, ওকে, খেয়াল করো, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউন আমরা কি চিনি? রিফ্লেক্সিভ myself, yourself, themselves, right? রিসিপ্রোকাল কি? ইচ আদার, ওয়ান অ্যানাদার, তাই না? রিসিপ্রোকাল। ওকে, আমাদের রিসিপ্রোকাল দিয়ে প্রশ্ন যদিও তেমন আসে না বললেই চলে, বাট রিফ্লেক্সিভ দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে। তাহলে রিফ্লেক্সিভ যদি আসে তাহলে আমি কি করব বলো তো? এই যে রিফ্লেক্সিভ, তুমি কি করবা? অক্সিলিয়ারি ভার্বটা বসাবা। এই দেখো কিভাবে বসাবা। আচ্ছা, এটা আমি সলভ করে দেখাই। এখানে যেভাবে লেখা আছে থাকুক, আমরা একটু নিজে সলভ করে দেখাই। তাহলে রিফ্লেক্সিভ কোনগুলো মনে আছে? এই যে রিফ্লেক্সিভ আমরা একটু লিখে দিই। রিফ্লেক্সিভ কোনগুলো? রিফ্লেক্সিভ হচ্ছে আমাদের ধরো এই যে মাই সেলফ, হ্যাঁ, তারপর হচ্ছে ইয়োর সেলফ, তারপর হচ্ছে ইয়োর সেলফস, তারপর হচ্ছে হিম সেলফ, তারপর হচ্ছে হার সেলফ, তারপর হচ্ছে দেম সেলফস। ওকে, এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ। আর রেসিপ্রোকাল কোনগুলো বলতো? রেসিপ্রোকাল আমরা পড়াইছিলাম কিন্তু, হ্যাঁ, আমরা প্রোনাউনের ক্লাসে এগুলো পড়াইছি। রেসিপ্রোকাল হচ্ছে ওয়ান অ্যানাদার, ইচ আদার, হ্যাঁ, ইচ আদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার, ইচ আদার আর কি ওয়ান অ্যানাদার। ওকে, আচ্ছা, তাহলে এটুকু আমরা বুঝলাম। ওকে, তাহলে এগুলো থাকলে আমরা কিভাবে করবো সেটা একটু আমরা প্রবলেমগুলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, খেয়াল করো। যেমন বললাম যে তোমাদের মধ্যে একজন নাম নেই, ধরো হচ্ছে তিশা। ওকে, তিশা ভট্টাচার্য, তাহলে আমরা তিশার নাম নিলাম। তাহলে তিশাকে আমরা দিয়ে একটা সেন্টেন্স লিখি যে তিশা তিশা ফ্যান্ড, ওকে, ফ্যান্ড হারসেলফ। ওকে, ফ্যান মানে বুঝো তো পাখা দিয়ে বাতাস করা। ফ্যান যখন নাউন তখন হচ্ছে পাখা, আর ফ্যান যখন ভার্ব তখন হয়ে যাচ্ছে পাখা দিয়ে বাতাস করা। তাহলে বলছে তিশা নিজেকে নিজে বাতাস করেছিল, তাই তো? আচ্ছা, এই ক্ষেত্রে সেন্টেন্সগুলো খুব মজার, একটু বুঝো। হ্যাঁ, এই প্রবলেমটা বুঝো। এখানে দেখে অনেকে নাও বুঝতে পারো। এক্ষেত্রে সহজ নিয়ম, সাবজেক্ট যা আছে সাবজেক্ট থাকবে, মানে এখানে আর অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হবে না। আবার বলছি বুঝো, রেসিপ্রোকাল অথবা রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট যার যার অবস্থানেই থাকবে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি? তিশা এখানেই থাকবে। তাহলে তিশা কোন টেন্সে আছে বলতে? এটা V2 তে, রাইট? V2 তে মানে কিসে আছে? পাস্ট ইনডেফিনিট। তাহলে তিশার সাথে পাস্ট ইনডেফিনিট কোনটা যায়? তিশা ওয়াজ, রাইট? তিশা ওয়াজ। এবার V3, তাহলে কি? ফ্যান্ড তো নিজে V2 V3 সেম, তাহলে তিশা ওয়াজ ফ্যান্ড
বাই এরপরে যে আছে তাই থাকবে, হারসেলফ এর জায়গায় আর কোনো পরিবর্তন নাই। তিশা ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ। তিশা ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ। ওকে, আচ্ছা এবার দেখো একই জায়গায় যদি আমরা প্রশ্ন একটু ডিফারেন্টলি চিন্তা করি, হ্যাঁ এবার দেখি আমরা একটু ওয়াজ হলো কেন, এই যে তিশার জন্য ওয়াজ কেন হয়েছে দেখো, তিশা ফ্যান্ড হারসেলফ কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট। আমরা যে পাস্টের টেন্স করছিলাম না, পাস্ট ইনডিফিনিট টেন্সে একদম প্রথম রুলে প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়্যার, ওইখান থেকে আসছে। এটা কিন্তু একদম টেন্সের নিয়ম অনুযায়ী। তাহলে কি হবে, তিশার সাথে কি পাস্ট টেন্সে ওয়াজ, আর এটার ভিতরে কি ফ্যান্ড দুটো সেম, আর হচ্ছে বাই হারসেলফ। আচ্ছা এই সিমিলার কোশ্চেনের সাথে একটা মিলিয়ে তোমরা একটা প্রবলেম সলভ করো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো যে the girl killed herself, ওকে, মেয়েটি নিজেকে নিজে হত্যা করলো। হ্যাঁ হয় না এরকম, আত্মহত্যা করেছে। যাক এই প্রবলেমটা আমরা একটু সলভ করি, তাইলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আবার বোঝো, হ্যাঁ ঠিক আগের মতো। এখানে দেখো দ্য গার্ল কিলড হারসেলফ, এই কিলটা কোন টেন্স আছে এটা আগে বলো, এইটা আগে বলো তোমরা। তাহলে তোমরা যারা বুঝো না এটা আমি ক্লিয়ার করে দিব। আমাকে আগে বলো, আগে বলো এখানে এই প্রশ্নটা এটা কোন টেন্সে আছে, এইটা বুঝলে তোমার কাজ শেষ। কোন টেন্সে আছে, দ্য গার্ল কিলড V2 মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। V2 মানে কি বলতো, পাস্ট ইনডেফিনিট। কিসে আছে, পাস্ট ইনডেফিনিট, তাই তো? আচ্ছা তাহলে পাস্ট ইনডেফিনিটে যদি থাকে তাহলে তুমি কি করবা, এটার ওয়াজ বা ওয়্যার নিবা না। তাহলে এই দ্য গার্ল কি একজন মেয়ে, তাহলে একজন মেয়ের জন্য অক্সিলারি কি ওয়াজ, তাহলে কি পাচ্ছি দ্য গার্ল ওয়াজ, তারপরে এই যে কিলের V3, তাহলে কিলড V3, কিলড আবার V2, তাহলে কি হবে দ্য গার্ল ওয়াজ কিলড বাই হারসেলফ, দ্য গার্ল ওয়াজ কিলড বাই হারসেলফ। ওকে, আমরা দেখি এখানে প্রশ্ন দেখো, হি কিলড হিমসেলফ, একদম সহজ কোশ্চেন। তাহলে কি হবে, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ, হি ওয়াজ killed by himself, he was killed by himself, তাহলে কি পাচ্ছি he was killed himself না, he was killed by himself, তাহলে কোনটা হচ্ছে ডি নাম্বার তো সঠিক। ওকে, they married each other, তাহলে একে অপরকে বিয়ে করেছে, তাহলে কি হবে they married, কিন্তু V2 তে আছে, এটা past tense, তাহলে কি হবে they were married by each other, they were married by each other, তাহলে কোনটা হবে they were married, এই যে এক নম্বর উত্তর সঠিক, they were। ওকে, আমরা চলে আসো বি গোয়িং টু দিয়ে প্রশ্ন আসলে। হ্যাঁ বি গোয়িং টু দিয়ে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ আমরা ছোট্ট ব্রেক নেব, ঠিক আছে, এটা ছোট্ট ব্রেক, জাস্ট 4 মিনিটের। আমরা ব্রেক টিল কত বাজে আমাদের এখানে, 7:25, তাই তো? আমরা 19:30 ফিরবো আমরা। হ্যাঁ 19:30, ছোট্ট, হ্যাঁ পাওয়ার বুস্টার ব্রেক, ছোট্ট একটা ব্রেক নাও সবাই, ঠিক আছে? ব্রেকের পরে আবার ফিরে আসবো।
হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ কি সবাই? আমার সাউন্ড কি ক্লিয়ার? Everyone please let me know, is the sound clear? Sound clear আছে? শুনতেছি ভাই, রাইট? ওকে, সাউন্ড ঠিকঠাক আছে তো? ওকে, চলো আমরা শুরু করছি। হ্যাঁ, ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা এই স্ট্রাকচারটা একটু ফিরে আসি। হ্যাঁ, চলো নতুন একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। সেটা কি? বি গোয়িং টু যুক্ত অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ করে রূপান্তরের সময় কি করতে হবে? বি ভার্ব, তারপরে গোয়িং টু বি প্লাস ভি3, শেষ। হ্যাঁ, এইটুকু লিখো জাস্ট। বি ভার্বটা অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে গোয়িং টু বি প্লাস ভি3। হ্যাঁ, এইটুকু লিখো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, বি ভার্ব আসলে কারা? বি ভার্ব আমরা চিনি কাদেরকে? বি ভার্ব বলতে কাদেরকে চিনি? বি ভার্ব হচ্ছে আমাদের মোট 5টা। হ্যাঁ, কারা কারা দেখো। প্রেজেন্টে বি ভার্ব কারা? প্রেজেন্টে বি ভার্ব হচ্ছে এম, ইজ আর হচ্ছে কি আর। আর পাস্টের ক্ষেত্রে কারা কারা আছে? পাস্টে আছে হচ্ছে ওয়াজ আর হচ্ছে ওয়্যার, এই দুইটা। ঠিক আছে, আচ্ছা। বলেছে গোয়িং টু বি দিয়ে যদি প্রশ্নটা যুক্ত হয় তাহলে কি আমরা কিভাবে প্যাসিভ করব? তাহলে আমরা একটা প্রশ্ন দিয়ে চিন্তা করি ব্যাপারটাকে। যেমন ধরো, উই আর, অথবা উই আর না দিলাম, হি ইজ। হ্যাঁ, হি ইজ গোয়িং টু open a bank account. Okay, bank account. সে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ করি, এটা মডালের মতো আমরা করব, বি যুক্ত করব। তাহলে হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা বলতো? আ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এই অবজেক্টটা আমরা নিয়ে আসি সাবজেক্টের জায়গায়, আ ব্যাংক অ্যাকাউন্ট। a bank account। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কি সিঙ্গুলার না এবং প্রেজেন্টে আছে না? তাহলে সিঙ্গুলার যদি প্রেজেন্ট হয় তাহলে কি হবে? ইজ। তাহলে a bank account is, তারপর যেই গোয়িং টু আছে, গোয়িং টুর সাথে এক্সট্রা বি যুক্ত হবে, is going to be, going to be। তাহলে এই যে ওপেন ভার্বটা আছে এটার v3 ফর্ম যুক্ত হবে, going to be opened। তাহলে a bank account is going to be opened। opened by কি? এই যে by here অবজেক্টিভ ফর্ম কি? him, by him। a bank account is going to be opened by him। a bank account is going to be opened by him। তাহলে এখানে দেখি তো প্রশ্নগুলো। he is going to open a shop, তাহলে একই রকম আগের মতো। a shop এখানে সাবজেক্ট হয়ে যাবে a shop। তাহলে কি হবে? a shop এর সাথে সিঙ্গুলার প্রেজেন্ট আছে কি? is। তাহলে গোয়িং টুর সাথে কি যুক্ত হবে? be, going to be opened by him, by him। a bank account is going to be opened by him। he is being না, a shop, sorry, এখানে a shop is being না, এই যে a shop is going to be opened by him। ঠিক আছে, তারপরে আসি আমরা, what is the correct passive form? passive form কোনটা? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এরকম যে, ধরো সেন্টেন্সটা এরকম ছিল যে he is going to build a house, build
গোয়িং টু বিল্ড। এই প্রশ্নটা বলছে, প্রশ্নটা কিন্তু প্যাসিভ হবে, খেয়াল করো। এটার প্রশ্নটা হবে, তাহলে কি হবে? হি ইজ গোয়িং টু বিল্ড আ হাউস, তাই না? বিল্ড আ হাউস। তাহলে এটা কিভাবে করবা? আ হাউস হচ্ছে আমার সাবজেক্ট হবে, তাহলে হাউস ইজ গোয়িং টু বি বিল্ড। তাহলে আমরা জানি বাই এর পরের অক্ষর না দিলে কোনো সমস্যা নাই। তাহলে বিল্ড এর ভিতরে কিন্তু বিল্ড, তাহলে আ হাউস ইজ গোয়িং টু বি বিল্ড। তাহলে উত্তর কোনটা হবে? বি নাম্বার। আ হাউস ইজ গোয়িং টু বি বিল্ডিং, না V3 কি? বিল্ড। V3 হচ্ছে বিল্ড, আমাদের বি নাম্বার। না, এই যে তোমরা একটা জায়গায় ভুল করতেছো, কোনটা? সেটা হচ্ছে বিল্ড এর জায়গায়। হ্যাঁ, এই বিল্ড হচ্ছে আমাদের V1, ঠিক আছে? আর বিল্ড, হ্যাঁ, বিল্ড হচ্ছে আমাদের V2 এবং V3। বিল্ড বিল্ড বিল্ড, ঠিক আছে? বিল্ড হবে। আমরা তারপর দেখি ডাবল অবজেক্ট থাকলে যে কোনো অবজেক্টকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করে তারপরে প্যাসিভ করতে হবে। ডাবল অবজেক্ট থাকতে পারে, যেমন চিন্তা করো যে বললাম যে মানিক স্যার বা মানিক ভাইয়া teaches us English, ওকে? এখন এই সেন্টেন্সটাকে তুমি কিভাবে প্যাসিভ করা? এখানে দুইটা অবজেক্ট। এখন কোন বাক্যের অবজেক্ট তুমি কিভাবে খুঁজে বের করবা? বাক্যের ভার্বটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবা। কি অথবা কাকে, কি অথবা কাকে। তাহলে এই দুইটা দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও, তাহলে মাথায় রাখতে হবে সেটাতে অবজেক্ট দুইটা, অর্থাৎ যেটা দিয়ে পাবা সেটাই অবজেক্ট। তাহলে দেখো আমি যদি বলি যে মানিক ভাইয়া টিচেস আস ইংলিশ, তাহলে মানিক ভাইয়া কি পড়ায়? ইংলিশ পড়ায়, তাহলে এইটা একটা অবজেক্ট। মানিক ভাইয়া কাকে পড়ায়? আমাদেরকে, রাইট? এটা একটা অবজেক্ট, তাহলে ডাবল অবজেক্ট। তাহলে ডাবল অবজেক্টের ক্ষেত্রে যে কোনো একটা অবজেক্টকে তুমি সাবজেক্টের জায়গায় আনবা আর বাকিটা তার নিজের জায়গায় থাকবে। ধরো আমি লিখলাম যে আমি আসটাকে নিয়ে আসলাম, তাহলে আসের জায়গায় কি হবে? আসের সাবজেক্টিভ ফর্ম কি হবে? উই। তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্সে না? তাহলে প্রেজেন্ট টেন্স কি হবে? উই আর টিচার ভিতরে কি? টট। তাহলে এই ভার্বের পরে ইংলিশটা কিন্তু থেকে যাবে, টট ইংলিশ বাই মানিক ভাইয়া। উই আর টট ইংলিশ বাই মানিক ভাইয়া। অথবা আরেকভাবে লিখতে পারো, তুমি ইংলিশটাকে আগে নিয়ে আসো, তাহলে কি দিবা? তখন দিবা কি? ইংলিশ ইজ। ইংলিশটা কিন্তু আর হবে না, ইংলিশ ইজ টট আস। তাহলে কি হবে? ইংলিশ ইজ taught us by মানিক ভাইয়া। English is taught us by মানিক ভাইয়া। তাহলে কি হবে? We are taught English by মানিক ভাইয়া অথবা English is taught us by মানিক ভাইয়া। আচ্ছা, এখানে খেয়াল করো কি হবে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, আমরা আরেকটা জিনিস ছোট্ট করে একটু আলোচনা করে রাখি, হ্যাঁ? তাহলে তোমার মাথায় একটু গেঁথে যাবে জিনিসটা। এই দুইটা প্রশ্নের দুইটাই সঠিক, দুইটা প্রশ্নই সঠিক। তবে এটার আরেকটা সঠিক ফরম্যাট উত্তরে আমরা পেতে পারি। সেটা কি? সেটা কেন বোঝাচ্ছি। যখন আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে বাক্যের শুরুতে নিয়ে আসছি, তাহলে বস্তুবাচক অবজেক্ট যেই জায়গায় থাকবে সে জায়গায় যেভাবে আছে সেভাবে থাকবে। আবার বাক্যটা কথাটা ভালোভাবে শোনো। যদি আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা নিয়ে আসি, তাহলে দেখো আস ইংলিশ, তাহলে একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট যদি বাক্যের শুরুতে নিয়ে আসো, তাহলে বস্তুবাচকটা লেখার সময় কোনো পরিবর্তন করতে হবে না, যা আছে তা। আর বস্তুবাচককে যদি শুরুতে নিয়ে আসো, তাহলে ব্যক্তিবাচকটা লেখার আগে কখনো কখনো প্রিপজিশন অ্যাড করতে হয়। সেটা কি? কোনো কোনো ক্ষেত্রে সেখানে ফর হইতে পারে, কখনো কোনো ক্ষেত্রে টু হইতে পারে, টু হতে পারে। বাংলা যদি জন্য অর্থ বোঝায় জন্য, আর যদি টু হবে কখন? কে, আমাকে, তোমাকে, কাউকে যদি বোঝায়, কাউকে, হ্যাঁ, কাউকে বোঝালে। তাহলে খেয়াল করো এই প্রশ্নের উত্তর এরকম হইতে পারতো, ইংলিশ ইজ টট টু আস বাই মানিক ভাইয়া। আমাদেরকে ইংরেজি পড়ানো হয় মানিক ভাইয়ার দ্বারা, এটা উত্তর হইতে পারে। তাহলে এখন এই প্রশ্নটা সবাই একটু আনসার করতে দেখি। চলো সবাই প্রশ্ন একটু ভাবো কি হবে। He has given me a book, তাহলে এটা উত্তর তিনটা উত্তর সঠিক হতে পারে। যেমন চিন্তা করো, he has given me a book, আমি চিন্তা করলে কি হইতে?
আমি ব্যক্তিবাচকটা বাক্যের শুরুতে নিয়ে আসলাম, তাহলে I was, right? তাহলে he has given, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে I have been given a book. I have been given a book by him. এটা একটা উত্তর। আমার উত্তর কি হতে পারে? তুমি যদি বুকটাকে সামনে নিয়ে আসো তাহলে a book has been given, কি হবে? given me দিলে উত্তর সঠিক, given me by him এই উত্তরটা সঠিক। আবার এটার আরেকটা ভার্সন হচ্ছে কি given to me দিতে পারো, তাহলে a book has been given to me by him। কোনটা হবে চিন্তা করো। তাহলে a book was given না was past হয়ে যায়, তাহলে এটা তো হবে না, এটা হচ্ছে না। তাহলে কি a book has given না, has এর সাথে been লাগবে, পারফেক্টে been দরকার হয়। a book has been given to me, এটাই বলেছিলাম যে আমাকে, এরকম অর্থ দিলে কি হবে? টু একটা প্রিপজিশন যুক্ত হইতে পারে। অ্যাক্টিভ ভয়েসে ভার্ব গ্রুপ ভার্ব হলে তার প্রিপজিশনটি প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপলের সাথেই বসে আছে। কি বলছে আমরা কঠিন করার দরকার নেই, তোমাদেরকে সহজে বোঝাই দিচ্ছি, খেয়াল করো। একটা প্রশ্ন লিখো তোমরা সবাই, হ্যাঁ? যেমন we should not laugh at the poor। ওকে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। হ্যাঁ, কোয়েশ্চেনে বলছে যে যদি কোনো গ্রুপ ভার্ব হয়, গ্রুপ ভার্ব কি বলতো? একটা ভার্বের সাথে যখন আরেকটা প্রিপজিশন যুক্ত হয়ে একটা অর্থ গঠন করে। যেমন লুক আফটার, লুক অ্যাট, লুক ইনটু। লুক আফটার অর্থ কি? খেয়াল রাখা। লুক ইনটু অর্থ কি? খোঁজা, শব্দ খোঁজা। আবার ধরো হচ্ছে তল্লাশি করা হয়। আবার হতে পারে কি, যেমন কি আমি বললাম কি যে এখানে লাফ অ্যাট, লাফ অ্যাট তো কিন্তু হাসা না, লাফ অ্যাট হচ্ছে উপহাস করা, কাউকে ছোট করা, কাউকে খারাপ কটু কথা বলা। তাহলে এই যে দেখো গ্রুপ ভার্বটা এখানে বলছে যে আমরা যদি এরকম গ্রুপ ভার্ব থাকলে তাহলে প্যাসিভ করার সময় গ্রুপ ভার্বটা অলওয়েজ ভার্বটার সাথে সাথেই থাকবে। তার মানে এই প্রিপজিশনটাকে আলাদা করা যাবে না, গ্রুপ ভার্ব যেখানে ভার্ব যেখানে যাবে প্রিপজিশন সেখানেই যাবে। তাহলে এটাকে আমরা প্যাসিভ করি সাধারণ টেন্সের নিয়মে করে। তাহলে অবজেক্ট কি আমাদের? দ্য পুয়ার। তাহলে কি পাচ্ছি? দ্য পুয়ার। প্যাসিভে কি হবে? শুড নট বি। নেগেটিভে কি হবে? শুড নট বি। অ্যাফার্মেটিভে শুড বি, নেগেটিভে কি হবে? শুড নট বি। দ্য পুয়ার শুড নট বি লাফড, কি লিখবে? লাফড এট। লাফের ভিতরে কি? লাফড, লাফড এট। তাহলে বাই আস দিতে পারো, না দিলেও সমস্যা নাই, বাই আস। তুমি যে বাই আস দাও তাও তো সঠিক। আমরা বলেছি বাই আস না দিলেও বাক্যটা ভুল হবে না। আচ্ছা, তোমরা পড়া ছাড়া কোথায় গেছো একটু শুনি তো। পড়া ছাড়া কি আলোচনা করছো? আচ্ছা, তাহলে কি পেলাম? উই শুড নট লাফ এট দ্য পুয়ার। তাহলে আমি এতক্ষণ দেখেছি শুধু ভার্ব থাকে, তাই না? টিচ, ডু, এরকম। এখন দেখছি যে ভার্বের সাথে একটা প্রিপজিশনও যুক্ত হয়। তাহলে ভার্ব প্লাস প্রিপজিশন, এটাকে আমরা কি বলি? গ্রুপ ভার্ব। কি বলি? গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপ ভার্ব যদি থাকে তাহলে মাথায় রাখতে হবে গ্রুপ ভার্বের সব নিয়ম আগের মতো সেম, জাস্ট গ্রুপ ভার্বের সাথে মাথায় রাখতে হবে ভার্বের সাথে প্রিপজিশনটা সাথে সাথে রাখবা। অর্থাৎ ভার্বকে এক জায়গায় প্রিপজিশন আরেক জায়গায় এরকমটা হবে না। এখানে দেখো ভার্বের পরে প্রিপজিশন, এখানে দেখো লাফের পরে প্রিপজিশন, তার মানে দুইটা একসাথে রাখাটাই এখানে নিয়মটা, ঠিক আছে? টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা অপটেটিভের একটা সেন্টেন্স। টেক কেয়ার অফ ইউর হেলথ, আমরা অপটেটিভ সেন্টেন্সের প্যাসিভ শুরু করে কি দিয়ে? ল্যাট দিয়ে। ওকে, খেয়াল করো। তাহলে ল্যাট দাও, ল্যাট, তারপর অবজেক্ট কোনটা? ইউর হেলথ। লেট ইউর হেলথ, লেট ইউর হেলথ। প্যাসিভে কিন্তু শুড নট এগুলো কিছু নাই, শুধু বি হবে। লেট ইউর হেলথ বি, তাহলে কি হবে? টেকেন কেয়ার অফ। তাহলে টেকের ভিতরে কি? টেকেন, টেকেন কেয়ার অফ। Let your health be taken care of. Let your health be taken care of. Okay?
তাহলে কি পাচ্ছি let your health taken না taken হবে না অফটা বাদ দিয়েছে let your health be taken care of এই যে উত্তর বি নাম্বার let your health be taken care of আসো আমরা আরেকটা কোশ্চেন দেখি all of his friends laughed of him ওকে তার বন্ধুরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করলো হ্যাঁ লাফ এট অর্থ হচ্ছে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর লাফ অফ মানে হচ্ছে কাউকে নিয়ে মজা নেওয়া বলে এই আমাকে নিয়ে মজা নিস না আজকে ধরো এটা কথা তোমাকে কেউ একটা ধরো কেউ একটা ডাক দিয়েছে হ্যাঁ বা ক্লাসের মধ্যে তোমাকে কোনো একজন মেয়ে ফ্রেন্ড তোমাকে ধরো একটা কলম দিছে একটা চকলেট দিছে ব্যাপারটা কিন্তু ওই দিন কলেজের মধ্যে খেলা শেষ তাই না ওই দিন কলেজের মধ্যে ধরো তোমাকে সবাই বলবে কি মামা কি চলতেছে কি চলে হ্যাঁ এই অবস্থা চকলেট দেয় তোমাকে তাই না সো এই যে এই কথা বললে কি হয় তখন খেলাটা মোটামুটি ওই দিন তাকে নিয়ে সবাই মজা নেয় সো এটা হচ্ছে লাভ অফ সামওয়ান কাউকে নিয়ে মজা নেওয়া তাই আগের মতো হি তাহলে কি V2 তে আছে না পাস্ট টেন্সে তাহলে হি ওয়াজ all of his friends laughed of him তাহলে he was laughed of by all of his friends by all of his friends okay রায়ন বলছে কোন মেয়ে আজ পর্যন্ত একটা কাগজও দিল না ভাই হেডফোন নাই না হেডফোন নেওয়ার মতো কোনো কথা তো বলি নাই হি লাফড না হি লাফড হবে না অক্সিলারি লাগবে প্যাসিভে হি ওয়াজ লাফড এট না লাফড অফ তাহলে কি হবে all of his friends না all of his friends were laughed at না he laughed at তাহলে এখানে একটু ভুল হয়েছে না he was laughed all of his friends এই যে এটা বাদ যাবে এই এটার জায়গা হবে কি অফ এটার জায়গা অফ হবে all of he was laughed off by all of his friends ঠিক আছে বি নাম্বার এখানটা প্রিপজিশন ভুল ছিল হ্যাঁ প্রিপজিশনে একটা ভুল ছিল আচ্ছা এবার আমরা একটু দিয়ে আসি যে কিছু প্যাসিভে বাই বসে না এর পরিবর্তে টু এট উইথ ইন বসে আমি একটু লিখে দিচ্ছি একটু নোট করো টু কখন বসে known to ঠিক আছে known to ওকে এবার আসো এট কখন বসে pleased at pleased with বসে কখন যখন ব্যক্তির সাথে হ্যাঁ পারসন যখন থাকে পারসন আর pleased at কখন বসে বলো তো at বসে যখন বস্তু থাকে মানে অবজেক্ট থাকে ঠিক আছে এরপর আসো satisfied with কখন বসে যখন এরপরে পারসন থাকে ঠিক আছে পারসন satisfied at কখন বসে যখন অবজেক্ট থাকে ঠিক আছে অবজেক্ট বস্তু মানে ব্যক্তি থাকে না এরপর আসো কি বলছে ইন কখন বসে ফিল এর সাথে কি বসে ফিল্ড ইন বা এমবডিড ঠিক আছে তাহলে এগুলো একটু নোট রাখো সবাই একটু মুখস্থ করে এগুলো সবাই একটু এগুলো লিখো known to নো এর সাথে কি হবে নো এর সাথে বাই হবে known to প্লিজ এর সাথে কখন উইথ বসবে যখন ব্যক্তি থাকবে প্লিজ শব্দের পরে ব্যক্তি থাকলে আর প্লিজ এট কখন হবে যখন বস্তু আছে আবার খেয়াল করে একই ভাবে স্যাটিসফাইড এর সাথে উইথ কখন হবে যখন পারসন স্যাটিসফাইড এট কখন হবে যখন হচ্ছে অবজেক্ট থাকবে মানে বস্তুবাচক কিছু থাকবে কারো আচরণ ব্যবহার আর ফিল ইন এবং এমবডিড ইন হবে এবার দেখি তো আমরা একটা প্রশ্নগুলো সলভ করি হি প্লিজেস আস সে আমাদেরকে কি করেছে মুগ্ধ করে এবার একটু প্রশ্ন সলভ করে চিন্তা করো তাহলে অবজেক্ট কি আছে তাহলে প্রেজেন্ট টেন্সে কি হবে উই আর তাহলে প্লিজের ভিতরে কি প্লিজড উই আর প্লিজড এখন তুমি কি দিবা তার প্রতি আমরা সন্তুষ্ট তাই না তাহলে হি এর জায়গায় কি হিম তাহলে হিম কি ব্যক্তি না ব্যক্তির সাথে কি হয় প্লিজ উইথ তাহলে ব্যক্তির সাথে কি হয় প্লিজড উইথ হিম তাহলে উই আর প্লিজড বাই হিম না উই ওয়্যার প্লিজড পাস্ট হয়ে গেছে উই আর প্লিজড উইথ হিম তাহলে উত্তর কি সি নাম্বার উই আর প্লিজড উইথ হিম তারপর দেখি প্যানিক সেজ টু মি প্যানিক সেজের সাথে উইথ বসে হ্যাঁ এটা একটু লিখে রাখো সেজের সাথে কি বসে উইথ সেজ উইথ এখানে লিখে রাখো হ্যাঁ সেজ উইথ
ওকে, আচ্ছা সবাই একটু লিখো দেখি, প্রশ্ন সলভ করো। তাহলে প্যানিক সিজড মি, তাহলে কি হবে? আই পাস্ট না, তাহলে আই ওয়াজ সিজড উইথ প্যানিক। তাহলে আই ওয়াজ সিজড উইথ প্যানিক, তাহলে উত্তর 1 নাম্বার, আই ওয়াজ সিজড উইথ প্যানিক। ওকে, এবার আমরা চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ চলো, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রশ্ন আমাদের সলভ করা শেষ, অ্যাসার্টিভ সহ বিভিন্ন নিয়ম যা যা ছিল আমাদের সলভ করা শেষ। আমরা একটু চলে আসি কিসে? ইম্পারেটিভে, ঠিক আছে? চলো সবাই রেডি? এই অ্যাসার্টিভ ডান, বুঝছো? অ্যাসার্টিভ ডান, সবাই কিন্তু কিসে ফিরবো? ইম্পারেটিভে। চলো আমি ইম্পারেটিভ ফিরি, একটু বডি দেখাই দিলাম, ঠিক না? যদি বডি নাই, বডি যদিও নাই, আছে না? কিছুটা আছে। চলো এবার আমরা একটু শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝালে প্যাসিভ করার সময় কি হবে? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি। এইটুকু জাস্ট লিখে রাখো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি। শেষ, আমার এইটুকু কাজ লিখবো আমি, শেষ, এইটুকু শেষ। হ্যাঁ, মেসেজ দেখে এই অবেলায় কি 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 লিখছো? ইকরা ভাবি মেসেজ দিছে, মায়ের চিনো? মায়ের চিনো? এটা এটা ভাবি। দেখো এটা কে, এখানে কি লেখা আছে দেখো, কি লেখা আছে দেখো, এই যে জাহাঙ্গীর আলম শুভ ভাইয়া, দেখছে? এটা কি আছে? এটা শুভ ভাইয়ের নাম। আবার কিছু কিছু দুষ্টু পোলাপান বলবে আমি নাম চেঞ্জ করে অন্যজনের নাম দিছি, ঠিক আছে? বলে যে অনেকে আবার বলবে যে মানিক ভাই আসলে গার্লফ্রেন্ড সরি মানে শোয়ে মেসেজ দিছে, ওইটা দেখাই নাই আমাদেরকে, ঠিক আছে? যাই হোক, ফেক অ্যাকাউন্ট না, ঠিক আছে এগুলা ভাই দেন রে মায়ের, আমরা দেখি এসব দেখতে না, এসব দেখতে না। তোমরা ছোট বাবু না, তোমরা ছোট্ট পিচ্ছি বাবু না, তুমি এগুলো বুঝো? তোমার কি বয়স হয়েছে এগুলো বোঝার? তোমরা ছোট বাবু, তোমরা ছোট্ট বাবু, এইটুকু তোমরা, এই যে এইটুকু ছোট্ট পিচ্ছি পিচ্ছি বাবু, তোমরা কি যে বলো না, লজ্জায় আমার একদম মাথা কাটা যায়। আমি কি এগুলো বুঝি বলো? আমি কি এসব কি কি যেন তোমরা বলো, তোমরা এই যুগে এসে? আমি তো বুঝি না, আমি তো বুড়ো হয়ে গেছি না। আমার কি সেই বয়স আছে যে দাড়ি চুল পেকে গেছে না? আমার কি সেই বয়স এখন আর আছে? তোমরা কি যে বলো আমাকে নিয়ে, আমি কি অন্য কিছু করছি বলো? জাস্ট একজনের সাথেই তো লিভ ইট। ওকে ওকে, লেটের সাথে কি হবে? যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, হ্যাঁ ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে ভার্ব দিয়ে শুরু কি হবে? লেট দিয়ে সেন্টেন্স সলভ করবা। দেখো সহজেই সলভ করে ফেলো। যেমন ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ এগুলো আবার কি? যেমন কি ডু দ্য ওয়ার্ক, সবাই এগুলো সলভ করে, ঠিক আছে? আমরা এমন সব প্রবলেম সলভ করতেছি যেটা কি ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ এর মধ্যে কোনো অবজেক্ট বা কিছু নাই, ঠিক আছে? যেমন ধরো আরো চিন্তা করো যে শাট দ্য ডোর, শাট দ্য ডোর। তারপর আরো কি হতে পারে? যে সলভ দ্য ম্যাথ, ওকে? তাহলে এই তিনটা আমরা সলভ করতে পারলে তাহলে আমরা এই জাতীয় প্রশ্ন সবগুলো সলভ করতে পারবো, ঠিক আছে? তাহলে ডু দ্য ম্যাথ আমার কি লাগবে? যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কি করবো? তুমি সহজে শুধু লেট দিবা, তাহলে কি হবে? লেট। তাহলে কি পাচ্ছি আমি? লেট।
লেট এর পরে অবজেক্ট খুঁজে বের করো, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, কোনো টেন্স নাই, ইম্পারেটিভে কোনো টেন্সের ব্যাপার নাই, বি প্লাস V3, তাহলে লেট দ্য ওয়ার্ক বি, ডু ডিড ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটা করা হোক, লেট দ্য ওয়ার্ক বি ডান। শাট দ্য ডোর, শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো, তাহলে কি হবে? তাহলে এটা আমরা কি পাচ্ছি? লেট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট, ওকে। তারপরে কি আছে? শাট কিন্তু ওই যে বলছি তিনটা সেম, তাহলে সলভ দ্য ম্যাথ, তাহলে কি হবে? লেট দ্য ম্যাথ বি সলভড, তাহলে কি পাচ্ছি এই জায়গায়? লেট দ্য ম্যাথ be solved, let the math be solved, শেষ, সহজ জিনিস। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে কি করবা বলো তো? জাস্ট লেট এর পরে নট বসাবা, শেষ। যেমন আমি বললাম যে ডু নট থাকে, হ্যাঁ, ডু নট থাকলে কি করবা? লেট নট, যেমন ডু নট ব্রেক দ্য গ্লাস, ব্রেক দ্য গ্লাস, ওকে। তাহলে গ্লাসটা ভেঙো না, তাহলে কি হবে বলো তো? তাহলে সহজ জিনিস, let not the glass be broken, তাহলে let not the glass be, তাহলে ব্রেক এর ভিতরে কি? broken, let not the glass be broken, ওকে, ডান। সলভ করো, don't do it, let it not be done, let it not be done, ওকে, বা let not it be done, তাহলে কি? ডোন্ট এর জন্য let not, তারপর অবজেক্ট কি? it, তারপর কি পাচ্ছে? be, do এর ভিতরে কি? done, শেষ, let not it be done। তারপর দেখো don't neglect the poor, তাহলে অবজেক্ট কি? the poor, তাহলে নিয়ে আসো let not the poor, তারপর কি আছে? be, তারপর neglect এর ভিতরে কি? neglected, আগুনের মতো কঠিন নয়, পানির মতো সোজা, let the poor be, না let হবে না, let not হবে, let not the poor be neglected, উত্তর কি? বি নাম্বার, শেষ, let not the poor be neglected। তারপর আসো ইম্পারেটিভ সেন্টেন্সে নেভার থাকলে, হ্যাঁ, নেভার থাকলে কি করবা? সহজ জিনিস, let never দিয়ে করবা, অথবা let not প্লাস অবজেক্ট প্লাস এভার দিয়ে করবা, শেষ। কি হয়? let never দিবা, হয় let never প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, অথবা তুমি যদি নেভার না দাও তুমি দিবা এভার, তাহলে কি করবা? let not দিয়ে অবজেক্টের পর একটা এভার দিয়ে দিবা। যেমন দেখো ভাই তোমাদের সলভ করে দেই, নেভার কি বলা যায়? নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই, কখনোই মিথ্যা বলো না, আলাই, কখনোই মিথ্যা বলো না, হ্যাঁ, সত্য যা আসে মুখে বলে দিবা, ঠিক আছে, মিথ্যা বলো না, ওকে। নেভার টেল আ লাই, তাহলে কি হবে? let never দিবা, শেষ তোমার কাজ, let never, আগের মতো অবজেক্ট আলাই, বি, টেলের ভিতরে কি? told, অথবা আরেকটাও হতে পারে, তখন কিভাবে দিবা বলো তো? let not a lie ever be told, তাহলে let never দিলে আর কিচ্ছু লাগতেছে না, যদি let not দাও তাহলে অবজেক্টের পরে একটা বি দিতে হবে, সরি এভার দিতে হবে, let not a lie ever be told, ঠিক আছে? দুইভাবে হতে পারে, let never দিতে পারে, আর let not দিলে অবজেক্টের পরে একটা এভার দিয়ে দিবা। তাহলে আমরা একটু দেখি, সলভ করি। হাই এখানে কোনো এক্সাম্পল নাই, ঠিক আছে, আমরা এটা আসি, হ্যাঁ। আচ্ছা, এবার একটা প্রশ্ন, একটু এটা ক্রিটিক্যাল, হ্যাঁ, এটা ডিফারেন্ট কোশ্চেন, একটু ডিফারেন্ট, সবাই একটু স্টার মার্ক দিয়ে রাখো। কি বলছে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকলে, এইবার একটু ঝামেলা, এতক্ষণ দেখছি একটা অবজেক্ট, আ লাই, দ্য ডোর, হ্যাঁ একটা ছিল, এখন বলছে দুইটা অবজেক্ট, বস্তুবাচকের সাথে যদি ব্যক্তিবাচকও থাকে তাইলে কি করবা? let প্লাস ডিরেক্ট অবজেক্ট, তারপরে বি প্লাস V3, এরপরে ফর অথবা টু যেটা লাগে, তারপর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, কি বলছে এই গল্প উপন্যাস আমরা না পড়ি, ভাইয়ের সাথে তুমি জাস্ট প্রবলেমটা সলভ করো। এখন ধরো প্রশ্ন বলছে কি, ধরো কেউ আমাকে বললো, ধরো কেউ একজন পার্সোনাল ব্যক্তি বললো যে প্লাক মি আ রোজ, ওকে, আমাকে একটা গোলাপ ফুল তুলে দাও, ওকে, ঠিক আছে, ফাইন, সবাই বললে তো তুলে দিব না, একজন বললে অবশ্যই তুলে দিব। এখন এই প্রশ্নটা আসলে আমি কিভাবে সলভ করব, ঠিক আছে? এখন প্রশ্ন সলভ কিভাবে করব? এখন দুইটা অবজেক্ট দেখো, মি হচ্ছে একটা অবজেক্ট, কাকে তুলে দাও? আমাকে,
আর কি তুলে দাও, একটি গোলাপ। তাহলে দুইটা আমাদের কি আছে, অবজেক্ট। তাহলে ডাবল অবজেক্ট থাকলে আসলে কিভাবে সলভ করবা? সহজ জিনিস, আগের মতোই লেট, তাহলে বস্তুবাচকটা আগে নিবা। হ্যাঁ, ডিরেক্ট অবজেক্ট কোনটা জানো? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচকটা, বস্তুবাচককে বলা হয় ডিরেক্ট, ঠিক আছে? আর ব্যক্তিবাচকটাকে বলা হয় ইনডিরেক্ট, ব্যক্তিবাচকটাকে বলা হয় কি, ইনডিরেক্ট। তাহলে একটু সলভ করো। তাহলে লেট আ রোজ, লেট আ রোজ বি প্লাস ভি3, রাইট? প্লাকের ভিতরে কি, প্লাকড। আমার জন্য, তাই না? এটা আমাকে না, আমার জন্য একটা ফুল তুলে আনো। তাহলে কি, লেট আ রোজ বি প্লাকড ফর মি। ওই যে বলেছিলাম দুইটা প্রিপোজিশন, তাহলে কি হবে, ফর। এই মি যে আছে চান্দু সেভাবেই থাকবে। লেট আ ফ্লাওয়ার বা লেট আ রোজ বি প্লাকড ফর মি। লেট আ রোজ বি প্লাকড বাই মি না, বাই মি না, বাই মি না, এখানে বাই না, এখানে হচ্ছে তোমার ফর হবে, বাই হবে না, এই জায়গায় বাই হবে না। আমার জন্য, ঠিক আছে? আমার জন্য একটু গোলাপ এনে দাও। ওকে, তাহলে এই সেম প্রশ্ন যদি আরেকটা হয়, ধরো তোমাদের আরেকটা জিনিস দিই, তাহলে এটা পরীক্ষা আসতে পারে। যেমন ধরো বাই মি আ বুক। হ্যাঁ, বাই মি আ বুক, তাহলে আমাকে একটা বই কিনে দাও। তাহলে এখানে দেখো আবার সেম দুইটা অবজেক্ট, দেখো আমাকে কি, একটা বই। তাহলে কাকে, কাকে দিয়ে প্রশ্ন একটা অবজেক্ট আসে, আর কি কিনে দাও এটা আরেকটা বই, আরেকটা হচ্ছে অবজেক্ট আসে। তাহলে বাই মি আ বুক, আমাকে একটা বই কিনে দাও। তাহলে কি হবে, আগের মতো চিন্তা করো। তাহলে বস্তুবাচকটা আগে আনবা। তাহলে লেট আ বুক বি, লেট আ বুক বি, তাহলে বাই এর ভিতরে কি, বট, বট। আমাকে একটা বই কিনে দাও, আমার জন্য না কিন্তু, আমাকে। তাহলে কি হবে, টু মি। লেট আ বুক বি বট, বা ফর মি দিতে পারো, ফর মি দিলেও সমস্যা নেই। আমার জন্য একটা বই কিনে নাও। তাহলে বাই মি আ বুক, আমার একটা বই কিনে দাও, বা আমার জন্য একটা বই কিনে আনো, শেষ। ওকে, দেখি এবার সবাই পারো কিনা। গিভ মি ইয়োর ওয়াচ, তাহলে দুইটা আছে। তাহলে বস্তুবাচক কোনটা, ঘড়ি, আর ব্যক্তিবাচক কোনটা, আমি। তাহলে কি হবে, লেট ইয়োর ওয়াচ, লেট ইয়োর ওয়াচ বি, গিভের ভিতরে কি, গিভেন, বি গিভেন টু মি। বি গিভেন, গিভেন কিন্তু ফর মি হয় না, আমার জন্য দাও না, আমাকে দাও, টু মি। তাহলে লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি, লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি। এক নম্বরটি উত্তর সঠিক। একটা পান বানাই স্বামীর জন্য। ওকে, ব্রিং মি আ পেন, তাহলে সহজ জিনিস, আমাকে একটা কলম দাও। তাহলে কি হবে, লেট আ পেন, লেট আ পেন, বস্তুবাচকটা নিয়ে আসো। তারপর হচ্ছে বি প্লাস ভি3, ব্রিং কি, ব্রট, বি আর ও ইউ জি এইচ টি, ব্রট, আমার জন্য, ব্রট ফর মি, রাইট? কি হবে, ব্রট ফর মি, আমার জন্য একটি কলম আনো। দেখো লেট আ পেন বি ব্রট বাই মি না, বাই দিলে হবে না, এখানে বাই হবে না। লেট আ পেন বি ব্রট মি, না হবে না, এই যে ফর মি। দেখো লেট আ পেন বি ব্রট ফর মি। ওকে, এখানে এক দুটো জিনিস আছে, এগুলো তোমরা পড়বা, ঠিক আছে? তোমাদের কিছু হোমওয়ার্ক দেই। ষোলো থেকে 20 এই 5টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? সবাই বাচ্চারা 16 থেকে 20 হচ্ছে তোমাদের সবার হোমওয়ার্ক, ঠিক আছে? এইটুকু তোমরা নিজেরা সলভ করবা। সবকিছু দেওয়া আছে, তোমরা দেখি পারো কিনা। হ্যাঁ, এটুকু তোমাদের জন্য হোমওয়ার্ক, পারবা আশা করছি। সবকিছু বুঝিয়ে দিয়েছি, এখান থেকে শুরু করে তোমরা বাকি অংশগুলো সলভ করবে, ঠিক আছে? তাহলে 5টা রুল আর বাকি আছে, পারবে না তোমরা, বলো তো? আর আমরা যা বুঝেছি সব বাকি হয়ে গেছে, আর বাকি 5টা আছে। ওকে, এই 5টা তোমরা করবে, ঠিক আছে? এই 5টা প্রবলেম তোমরা সলভ করে দেখি তোমরা আগামীকাল, এটা সব দেওয়া আছে, মাথায় রাখবা, বারবার বলতেছি, 5টা প্রবলেম সলভ করবা। যদি তুমি না পারো তাহলে হবে না, কাল কিন্তু আমাদের পরীক্ষা আছে। ভাই কিন্তু কোশ্চেন বানাইছে সুন্দর সুন্দর কোশ্চেন। এই সবগুলো রুল যারা পড়বা, আজকে ক্লাস করছো, তোমরা সবগুলা পারবা, ঠিক আছে? আর পিডিএফটা ভাইয়া ক্লাসের পর অ্যাড করে দিচ্ছি, পিডিএফটা দেখলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এখানেই ঠিক আছে।
আজকে ভাইয়া যা বলছি ক্লাসের মধ্যে এগুলো আবার তোমরা সত্যি বলে যদি মেনে নাও তাহলে তো তোমাদের দায়িত্ব এটা, কিন্তু এগুলো সবই সত্যি সরি মিথ্যা ছিল, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই শেষ করছি, ঠিক আছে? ওকে, তাহলে বলছি ভাই ইংলিশের জন্য কোন বইটা নিব? ইংলিশের জন্য আমার একটা বই আছে, তোমরা চাইলে নিতে পারো। তোমরা বন্দি পাঠশালার ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই পাবা, ইংলিশ উইনার বাই মানিক ভাই, ওই বইটা সার্চ করলে পাবা, ঠিক আছে? ভাইয়া ঢেসকে আমাদের সালাম দিয়েন। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমি কিন্তু একদম রেগে যাব ক্লাসের মধ্যে। আমি কিন্তু ক্লাসের মধ্যে কিন্তু একদম আজকে কিন্তু ক্লাস ভেঙে ফেলবো, এগুলো বলে না। যাই হোক, ঠিক আছে? কিন্তু তোমরা আসলে মাঝে মাঝে এভাবে এত খুব বাজেভাবে সত্যি কথা সরি মিথ্যা কথা বলে ফেলো যে আসলে মনটাই খারাপ হয়ে যায়, ঠিক আছে? ওকে, সত্যি কথা সরি মিথ্যা কথা বলার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তোদের সাথে দেখা হচ্ছে এই সপ্তাহে আরেকটা ক্লাস হবে, ঠিক আছে? বৃহস্পতি বা শনিবার যে কোনো একদিন তোমাদের সাথে একটা ক্লাস নিব, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে ভাইয়ার আচ্ছা একটা প্রশ্ন আসছে সুন্দর, একটা সুন্দর কথা বলছো, ভাইয়ার রাগ নাই এত মনে হয় আমার। আচ্ছা, এটা সত্যি বলছো, আমার অনেক রাগ। তোমরা আমাকে চিনো না, আমার রাগ উঠলে আমি যে সব কিন্তু একদম চুল টুল ছিঁড়ে ফেলবো, ঠিক আছে? নিজের চুলি। ওকে, ঠিক আছে, টাটা, বাই।